আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে আবারও হাজির হয়েছি বিজনেস আই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় বাজেট প্রত্যাশার প্রতিফলন কতটা বাজারে, এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আর আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন খুবই বাজারের বিজ্ঞ এবং সম্মানিত তিনজন ব্যক্তি। আহ, আশা করছি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটু আমাদের অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমেই আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ হিলাল উদ্দিন, প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি এবং অর্থনীতি বিভাগের। স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য, এবং একই সাথে আপনি ডিরেক্টর CIRDAP, আমরা জানি এটি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এ পর্যায়ে আমাদের বাজারে আরেকজন সম্মানিত ব্যক্তি, তিনি আমাদের সবার পরিচিত রকিবুর রহমান। তিনি সাবেক প্রেসিডেন্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের এবং বর্তমান ডিরেক্টর। স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের এমডি এবং সিইও কায়সার হামিদ। তিনি বিডি ফিন্যান্সের সম্মানিত এমডি এবং সিইও। কায়সার হামিদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি হিয়ার। থ্যাংক ইউ। তো এই পর্যায়ে আমি দেরি না করে আমাদের অনুষ্ঠানে চলে যাই। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বাজেট প্রত্যাশার প্রতিফলন কতটা বাজারে ঘটেছে। রকিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদি বলেন যে বাজেটে যে আমাদের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার আসলে কতটুকু আমরা পেলাম, বা কি বলবেন এ বিষয়ে? আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা এই অনুষ্ঠানটা শুনছেন অথবা প্রশ্ন করবেন সবাইকে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি, এবং তাদের প্রশ্নের অপেক্ষায় আমরা থাকব। আমার প্রথম কথা হলো যে বাজেট দিয়েছে, সেই বাজেটে আমি পুঁজিবাজারকে শক্তিশালী এবং ভাইব্রেন্ট করার জন্য, স্টেবল করার জন্য আমি সরকারের একটা প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি। যেমন প্রথম যেটা আমরা বলেছিলাম যে লিস্টেড কোম্পানির অ্যাটলিস্ট 2.5% আপনার কর্পোরেট ট্যাক্স কমিয়ে দেওয়া হোক, তাহলে অ্যাটলিস্ট ওই লিস্টেড কোম্পানি কর্পোরেট ট্যাক্স কমাই দিলে আপনার ওদের ডিভিডেন্ড ইনকাম দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে, ওদের আয়টা বেড়ে যাবে, তাতে বিনিয়োগকারীরা আপনার ডিভিডেন্ড ভালো পাবে, এবং পর্যায়ক্রমে আমরা আশা করবো যে আলটিমেটলি কর্পোরেট ট্যাক্স আরো কমে যাবে। কারণ হলো আমি ভালো করে একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, সবাইকে বলতে চাই, আমি বারবার বলি যে একটি লিস্টেড কোম্পানি এবং একটি নন লিস্টেড কোম্পানি একই জিনিস উৎপাদন করে। যেমন সিমেন্ট, মনে করেন একই ক্যাপাসিটি, একই উৎপাদন, দেখবেন লিস্টেড কোম্পানি অনেক আইন কানুন মেনে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে তাকে তার জমা দিতে হয়, অ্যাকাউন্ট জমা দিতে হয়, লাভ ক্ষতি, প্রফিট, এভরিথিং, লুকোবার কোনো সুযোগ থাকে না। অপরদিকে একটা নন লিস্টেড কোম্পানি অনেক তিন ধরনের আপনার এই অ্যাকাউন্টস করে, একটা নিজের জন্য করে, একটা মানে এনবিআর জমা দিবে করে, আর একটা হলো পাবলিকলি বা নিজেদের সুবিধার জন্য তারা করে। অতএব আমি বলবো 2.5% যে কমিয়েছে, এটা একটা পজিটিভ দিক। নাম্বার 2, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এবার বাজেট বক্তৃতার মধ্যে আপনি মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজারকে ভালো করার জন্য একটি বক্তব্য দিয়েছে, যেটা আমাকে অত্যন্ত ভালো লেগেছে। মাননীয় অর্থমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন যে পুঁজিবাজারকে কিভাবে ভালো করতে হবে। এটা হলো তার সরকারের একটা বক্তব্য, যে আপনি শুধু পুঁজিবাজারে ইকুইটি মার্কেট হবে না, পুঁজিবাজারে আপনি ডেরিভেটিভস আনতে হবে, পুঁজিবাজারে এসএমই কে পুঁজিবাজারে লিস্টিং করতে হবে, আপনার বন্ড মার্কেটে স্ট্রং করতে হবে, মিউচুয়াল ফান্ডকে স্ট্রং করতে হবে, এবং আপনার সরকারি ট্রেজারি বন্ড যাতে ভালোভাবে কাজ করতে পারে সে সুযোগ করে দিবে, এবং সর্বোপরি ডিএসসি কে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এই যে একটা দিক নির্দেশনা, এই যে সরকার, এটা হলো সরকার, মনে রাখবেন সরকার একটা দিক নির্দেশনা দিচ্ছে। এবং তার আগে তো আপনি জানেন, আগে তো অন্য কাজ করে ফেলেছি, যেটা হলো আপনার সুদের হার। আজকে দেখেন সুদের হার কি অবস্থা। আজকে দেখেন ব্যাংকগুলিতে আপনি যান, কত পার্সেন্ট? 4%। কোন ব্যাংক, আমি 7টা ব্যাংকের নাম বলতে পারবো, তারা ডিসকারেজ করে, তারা কোনো আপনার ডিপোজিট নেয় না, কারণ ডিপোজিট এত কমে গেছে। তাইলে পুঁজিবাজারে তাইলে টাকাটা কোত্থেকে? আমি বারবার বলি যে আমাদের 20 লক্ষ কোটি টাকা জিডিপিতে কিন্তু ঘুরতেছে, 20 লক্ষ কোটি। বাংলাদেশের কিন্তু আকার অনেক বড় হয়ে গেছে। এই 20 লক্ষ কোটির মধ্যে আমাদের সেভিংস ছিল 33%, অর্থাৎ 6 লক্ষ কোটি টাকা আমার আপনার সবার কাছে আছে। এই টাকাটাকে বাংলাদেশের বর্তমান সরকার চাচ্ছে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার চাচ্ছে অর্থনীতি, উনি চাচ্ছেন যে এটা পুঁজিবাজারে আসুক, এই পুঁজিবাজারে আসুক এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আপনার প্রজেক্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কর্মসংস্থানের জন্য ব্যাংক থেকে টাকা না নিয়ে এই পুঁজিবাজার থেকে যেন সবাই টাকা সংগ্রহ, সারা পৃথিবীতে যেটা হচ্ছে এটার জন্য উনি পুঁজিবাজারকে স্ট্রং করতে যাচ্ছেন। কারণ ব্যাংক থেকে টাকা নিলে আপনি দেখা যাচ্ছে সেটা গত 10 বছর ঋণ খেলাপি হয়েছে। ব্যাংক থেকে ম্যানিপুলেট করে একে অপরের করসাজি করে টাকা নেই, সেটা কাজ দেয় না, এটা আপনি দেখতে পাচ্ছেন। পার্লামেন্টে বলেছে 2 লক্ষ কোটি, আমি মনে করি 3 লক্ষ কোটির উপরে, কারণ তারা টাকা তার ফেরত দেয় না। কিন্তু পুঁজিবাজার থেকে এখন আগে একটা ব্যাপার ছিল, কিন্তু এখন পুঁজিবাজার থেকে টাকা নিতে হলে আপনাকে অত্যন্ত অত্যন্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ম কানুন মেনে আপনাকে অ্যাপ্লাই করতে হয় এবং এটা অত্যন্ত যাচাই বাছাই করে আপনাকে বিট করতে হয়। এবং আপনি জানেন ইচ্ছা করলে এখন যা ইচ্ছা তাই করার কোনো সুযোগ নেই। অতএব আমি মনে করি এই যে এইগুলি মিলাইয়া, হ্যাঁ 2-একটা জিনিস থাকতে পারে। আমরা বলেছিলাম যে ডিভিডেন্ড ইনকামের উপর 50,000 টাকা ছিল গত বছর, আপনি এটাকে 1 লাখ টাকা করে দেন। আমরা বলেছিলাম যে মিউচুয়াল ফান্ডগুলি বা ট্রেজারি বন্ডগুলি যে আমরা ট্রেড হবে, এখানে আপনি ইন্টারেস্ট ইয়েটা কমিশন আপনি একবার কমিয়ে দেন, এমনি করবেন ইনশাল্লাহ। আমি মনে করি, আমি আর বেশি বললাম না, আমি মনে করি এটা একটা প্লাস পয়েন্ট। মানে এটা হলো পুঁজিবাজারকে বর্তমান সরকার আনকন্ডিশনাল সমর্থন দিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি হেলাল উদ্দিন স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনি আমাদেরকে বলেন যে গত বছর দায়িত্ব নেওয়ার পরে এই বর্তমান কমিশনের বাজার এখন একটি স্থিতিশীল অবস্থায় এসেছে। সামগ্রিকভাবে বর্তমান কমিশন সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাই ছোট করে। তার পরবর্তীতে আপনি আমাকে বলেন যে ইন্স্যুরেন্স খাত নিয়ে অনেক আলোচনা হচ্ছে বাজারে, এবং এই যে মূল্য বৃদ্ধি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যদি এটি একটু বলেন বিনিয়োগকারীদের এবং করণীয়। ধন্যবাদ। একটা বিষয় তো ঠিক যে আপনার এই মার্কেটটা এখন অনেকটা আপনার গতি পেয়েছে, এবং আপনি খেয়াল করবেন যে যেটা রকিব ভাই বললেন, এই অর্থমন্ত্রী বাজারের সময় এই প্রথম শেয়ার মার্কেট নিয়ে অনেক অবজারভেশন, এবং শেয়ার মার্কেটের ট্যাক্সের মধ্যে আপনি দেখবেন আপনার বাজারের ট্যাক্সের মধ্যে আপনি দেখবেন শেয়ার মার্কেট নিয়ে অনেক ধরনের বক্তব্য আছে। বাজারের বক্তব্যের সবকিছু আপনার বাস্তবায়িত হবে না, সব ক্ষেত্রে তাই হয়। আর এখানে আপনার যেটা আপনি শুরু করলেন যে প্রতিফলন যেটা বাজেটের, যেমন আপনার 2.5% কর্পোরেট ট্যাক্স কমানো যেটা লিস্টেড কোম্পানির, সেটা ডেফিনেটলি একটা ভালো দিক আমার পুঁজিবাজার চিন্তা করলে। এগুলোর আস্তে আস্তে হয়তো প্রভাব পড়বে, ইমিডিয়েট না পড়লেও আস্তে আস্তে প্রভাব পড়বে। এখন যে কথাটা একটুখানি হিন্ট দিয়েছেন বা বলেছেন রকিব ভাই, সেটা হলো রিয়েল সেক্টর তো এখন স্লো। রিয়েল সেক্টর স্লো হওয়ার কারণে এখন আর্থিক সেক্টরটা, বিশেষ করে পুঁজিবাজারটা চাঙ্গা হওয়াতে ব্যাংকিং সেক্টর একটু চাঙ্গা আছে, এবং সেই জন্য এই সময় আপনার এই আর্থিক খাতের যে অ্যাক্টিভিটিস, সেটা কিন্তু সরকারের জন্য আলাদা একটা ফোকাস এখন। আর রিয়েল সেক্টর তো আপনি অনেক বেশি মুভমেন্ট করাতে পারছেন না আপনি এখন। তো সেই হিসাবে কিন্তু সরকারের দিক থেকে একটা আপনার বাড়তি কমিটমেন্ট বা বাড়তি একটা দৃষ্টি এখানে রয়েছে। অন্যদিকে আপনি যেটা বললেন যে এই যে কমিশন, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তো শুরু থেকে একটা সদিচ্ছা আছে ভালো করার। তারপরে আমি বলি যে কিছু ক্যাপাসিটির ঘাটতি আছে, যেমন লুকবলের ক্যাপাসিটি, তাদের আপনার পলিসি নেওয়ার জন্য যে কৌশল প্রণয়নের জন্য যে লুকবল দরকার, সেটার ক্যাপাসিটি, এক্সপার্টিসের ক্যাপাসিটি, সেগুলোর ঘাটতি আছে। আর ওভারঅল তারপরে আমি বলবো যে বেশ অনেক চেঞ্জ তারা নিয়ে এসছেন। কোনো কোনো ক্ষেত্রে আমি সমালোচনা করি যে কিছু কিছু চেঞ্জ অ্যাড হক। তো হঠাৎ করে আপনি বললেন যে 1:5 থেকে 1.8 চলে গেলেন, রাইট? মার্কেট করতেছে, কোনো একটা কারণ আছে, আমি ব্যাখ্যা করছি না, কিন্তু আপনি বলেন যে আচ্ছা ঠিক আছে 1.8। এখন যদি অ্যাডহক আপনার থাকে, এরকম পলিসি হয়, যেমন আপনি মার্জিনের একটা রুলস প্রথমে সেট করলেন 5,000-এর সময় করে, আপনার সেটা স্টপ করলেন। আপনার ইন্টারেস্ট আপনার যেটা, হ্যাঁ, যে আপনার মার্জিন লোনের ক্ষেত্রে যে ইন্টারেস্ট চার্জ করবে, সেখানে আপনার ব্রোকারেজ হাউসকে বা মার্চেন্ট ব্যাংককে আপনি যেই হঠাৎ করে একটা নতুন একটা ইয়ে করলেন, আপনি রুলস করলেন, করার পরে আবার তাদের কি বলে আপনার মানে তারা যখন বললো যে এটা বাজারের জন্য ভালো হবে না বা তাদের জন্য অনেক বেশি সময় না দিলে সমস্যা, তারপরে বারবার আমরা কি করছি, সেটাকে স্থগিত করছি। ফলে রেগুলেটরকে একটা রেগুলেটরি স্টেপ নেওয়ার আগে অনেক চিন্তা করে তারপরে একটা স্টেপ নিতে হবে, এবং স্টেপটা নেওয়ার পরে ওখান থেকে যত কিছুই বলুক আপনি সরবেন না, তাহলে আপনাদেরকে যে রেগুলেটরি একটা মেসেজ স্ট্রংলি যাবে। একটু আগে আপনি যে কথাটা বললেন যে কোন একটা শেয়ার, একটা সেক্টরে, আমরা সবাই জানি ইন্স্যুরেন্স সেক্টরের দাম হু হু করে বাড়ছে। এখন আমি জানি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যদি পত্রিকায় ঠিক ভাবে এসে থাকে, বলেছেন যে স্বল্প মূলধনী কোম্পানি
স্বল্প মূলধন বলে আপনার দেখা যাচ্ছে এগুলো চাহিদা আর্টিফিশিয়ালি বাড়ে, ওটা সেটা বলেন না উনি, যে স্বল্প মূলধনের কারণে এগুলো বাড়ে এবং বিনিয়োগকারীরা যেখানে বেশি প্রফিট হবে সেখানে তো যাবে, তাই না? এরকম একটা বিষয়। এবং তখন উনি বললেন যে আস্তে আস্তে হয়তো ব্যাংকের দিকে যোগ বা এরকম কিছু একটা বললেন। এই ধরনের অবজারভেশন আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে দরকার নাই, এটা মিসলিড করতে পারে, এটা আবার ওনার উপর দায় দিতে পারে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্যার এই কথাটি বলেছিলেন, আপনারা কি একটু বলতে চাই? প্রশ্নের জবাবে হবে এটা কথা আপনি বলেছেন, সেটা কি আপনি একটা লিখে বলেছেন, পলিসি হিসেবে বলেছেন, নাকি কেউ কোশ্চেন করেছে বলে বলেছেন? আপনি তো আলটিমেটলি আপনার ওপিনিয়নটা দিয়েছেন। এখন সেই ওপিনিয়নের রিফ্লেকশনটা কি, যে হ্যাঁ এই যে স্বল্প মূলধনী বলে দাম বাড়াচ্ছে, ঠিক আছে, মনে রাখতে হবে রেগুলেটরের সবচেয়ে বড় কাজ ডিমান্ড সাইড থেকে যদি কেউ আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে, স্বল্প মূলধনী বলে যদি কলিউসিভ অ্যাক্ট করে যে আমরা 5-7 জনে বড়রা মিলে একটা ছোট কোম্পানি কিনে ফেললাম, সে জায়গায় স্ট্রং রোল প্লে করতে হবে রেগুলেটরকে। বললে হবে না যে আমি কি করব। অবশ্যই যদি আপনার সাপ্লাই সাইড থেকে এরকম হয় যে কোনো কারণে তারা সামনে কিনতে চায় বলে এখন সাপ্লাই বাড়ায় অফলোড করে দিয়ে আপনার দাম ফলায় তারপরে কিনলো, সেটাও আপনার রেগুলেটরকে দেখতে হবে। ফলে এই যে সাপ্লায়ার এবং ডিমান্ডার এদের বিহেভিয়ার যেটা, সেখানে যদি কলিউসিভ অ্যাক্ট থাকে, দ্রব্যমূল্য হলে আমরা কার্টেল বলি, সিন্ডিকেট বলি, এখানেও এটা সিন্ডিকেট। এটা আপনি একটা শেয়ার 10% আপনার ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, সেই শেয়ারের দাম কিভাবে 100 টাকা 150 টাকা হয়? আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করছে। আমার কথা হচ্ছে শুরুতে একটা বাজার সচল হওয়ার জন্য অনেক সময় আমরা কিছু ব্যত্যয় এলাও করি, যে ঠিক আছে লোকজন টুকটাক খেলো, তারপরে সবাই বাজারে আসুক, ঠিক আছে। একটা পর্যায়ে যখন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, তখন আপনার যেটা হয় আস্থার সংকট আবার তৈরি করে। তখন মনে হয় আচ্ছা রেগুলেটর কি আছে, রেগুলেটর কি স্ট্রংলি রোল প্লে করছে, করলে এটা হয় কিভাবে? এটা অন্য কেউ অন্য শেয়ার হোল্ড করছে, বাড়ছে না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হলো যে কোনো একটা জায়গায় যখন আমি দেখি যে আপনার ফান্ডামেন্টালের বাইরে, এখন আমি অন্য একটা কথা বলে নিই ফাঁক দিয়ে, লং টার্মে সবসময় ফান্ডামেন্টালে থাকবে। কেন আপনার ব্যাট বেসির দাম দেখা যাচ্ছে 5,000 উঠেছিল, কেন আপনার রেনেটের দাম আপনার দেখা যাচ্ছে আপনার 1400-1500 হয়, আবার কেন সেন্ট্রাল ফার্মার দাম আপনার 13 টাকা থাকে? লং টার্মে আপনি যার যে ফান্ডামেন্টাল সে জায়গায় থাকবে, কিন্তু শর্ট টার্মে আপনি দেখবেন একটা বিছাচারি মনে হয় আপনার ওঠানামা করবে, কিন্তু ওরা কি কখনো আপনার একটা জেট ক্যাটাগরি কখনো আপনার 2,000 টাকা যায় না। কিন্তু শর্ট টার্মে যখন এই ফ্লাকচুয়েশনের সময় বা একটা মার্কেট যখন চাঙ্গা থাকে, তখন যদি এরকম কলিউসিভ অ্যাক্ট করে, সেখানে শক্ত হাতে রেগুলেটরকে যদি রোল প্লে না করে, তাহলে রেগুলেটরের উইকনেস মনে করে। এবং অনেকে অনেক ধরনের স্পেকুলেশন করে রেগুলেটর সম্পর্কে, আনফেয়ার স্পেকুলেশন, আমি সেটা বিশ্বাস করতে চাই না। সে জায়গায় আমি বলছি যে রেগুলেটরকে স্ট্রংলি রোল প্লে করতে হবে এই জায়গাটায় আমি মনে করি তাদের শক্ত এবং দুর্বল রোল প্লে করতে হবে, এবং তাদের সিরিয়াস দুর্বলতা আছে। আজকে প্রথম আলোতে দেখেছেন, প্রথম আলোতে লিখতে হবে কেন, লেখার আগে থেকে আমরা দেখতে পাচ্ছি সবাই, তাই না? অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি বাংলাদেশের একটি খুবই স্বনামধন্য প্রতিষ্ঠান বিডি ফিন্যান্স, আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে কায়সার হামিদ দায়িত্ব নেওয়ার পরে বিডি ফিন্যান্স নতুন করে একটি প্রাণ সঞ্চার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বিডি ফিন্যান্স সম্পর্কে একটু জানতে চাই যে তাদের কর্মপরিকল্পনা কি, বা আপনারা কি লক্ষ্যে আগাচ্ছেন, বা কতটুক এই প্রতিষ্ঠানকে আরো সুদৃঢ় করার জন্য আপনাদের প্রচেষ্টা কেমন, এই বিষয়টি যদি একটু আগে প্রথমে আপনি বলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ডিসকাশনটা অনেক বেশি ইন্টেন্ট এবং অনেক বেশি এঙ্গেজড হচ্ছে। আমরা রাকিব ভাই থেকে, শ্রদ্ধেয় রাকিব ভাই থেকে কথা শুনছি, হেলাল স্যার থেকে অনেক প্র্যাকটিক্যাল এবং যেটা করার দরকার সেগুলো শুনছি। এর মধ্যে আপনি সুযোগ দিয়েছেন যেহেতু বিডি ফাইন্যান্সকে নিয়ে বলার, আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই যে বাংলাদেশে না সারা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যে রোল প্লে করা উচিত, যে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকের বাইরে এসেও সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, আমরা এই স্বাধীনতার 50 বছর পরেও সত্যিকার অর্থে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সেই রোল প্লে করাতে খুব বেশি একটা বড় ভূমিকা পালন করতে এখনো পর্যন্ত তাদের সক্ষমতা দেখতে পাইনি। তো আমরা অনেকটা ব্যাংকের মতোই বিহেভিয়ার করছি, বা একই ধরনের প্রোডাক্ট, একই ধরনের স্ট্রাকচার নিয়ে এগোচ্ছি। আর্থিক প্রতিষ্ঠানের বড় কাজ হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা, কান্ট্রিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কাজ করা, অ্যাডভাইজারির কাজ করা, স্ট্রাকচার্ড ফাইন্যান্স নিয়ে কাজ করা, লং টার্ম ফাইন্যান্সিং নিয়ে কাজ করা। তো সেই জায়গায় আমাদের আর্থিক প্রতিষ্ঠান কিছুটা হলেও হোঁচট খেয়েছে, বা সেই পথে আমরা খুব ভালোভাবে হয়তো এগোতে পারিনি, একটা ব্যতিক্রম ছাড়া। এবং বিগত কয়েক বছর ধরে আমরা আর্থিক প্রতিষ্ঠানের উপরে মানুষের একটা আস্থার সংকট এবং তীব্র তারল্য সংকটে ভোগা, এরকম মুহূর্তে যেখানে বাংলাদেশে ব্যাংকের ইন্টারেস্ট রেট হিস্ট্রিক্যালি লো, এবং রাকিব ভাই বলছিলেন যে কিছু ব্যাংক ডিপোজিট ডিসকারেজ করছে, কাস্টমার ডিপোজিট,
সেরকম জায়গায় আর্থিক প্রতিষ্ঠানগুলো তারল্য সংকট, তার মানে হচ্ছে যে ফাংশনালিটি বা সিস্টেমেটিক কিছু একটা প্রবলেমের মধ্যে আসলে আর্থিক প্রতিষ্ঠান যাচ্ছে। তো এর বাইরে বের হওয়ার জন্য একটা পারফেক্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডেল হওয়ার জন্য যে বিষয়গুলো লং টার্ম, শর্ট টার্ম এবং মিড টার্মে কাজ করা উচিত, আমার মনে হয় আমাদের বাংলাদেশ ফাইন্যান্স বা বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ এবং সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এরকম একটা পরিকল্পনা প্রণয়ন করেছে। আমি যদি সংক্ষেপে দু একটা বিষয় বলি, একটা হচ্ছে যে আপনারা হয়তো সম্প্রতি লক্ষ্য করেছেন যে আমরা দেশের বাইরে থেকে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার সহ বিভিন্ন সেগমেন্টে ফরেন ফাইন্যান্সিং আনার জন্য একটা বড় ডিএফআই এর সঙ্গে একটা এগ্রিমেন্ট করেছি এবং আমরা বেশ কিছু প্রপোজাল এই মুহূর্তে তাদের সঙ্গে কাজ করছি। আশা করছি সেগুলো অতি শীঘ্রই ক্লোজ হলে আমরা বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট এই মুহূর্তে আনতে পারবো। আমাদের ইন্টারেস্ট রেট খুব লো এই মুহূর্তে, কিন্তু আপনি যদি বলেন যে দীর্ঘমেয়াদে আর্থিক সংস্থান যেটা দরকার, যেটা আমরা ক্যাপিটাল মার্কেট থেকে যেমন পাই, সেরকম সংস্থান কিন্তু আসলে এই কনভেনশনাল ব্যাংক থেকে আমরা পাই না। সো 15 বছর 20 বছরের জন্য আমরা যদি কোনো লং টার্ম ফাইন্যান্সিং বা ইকুইটিতে পার্টিসিপেশন কিংবা লো রেটে আমরা একটা ফান্ডে চাই বা সেখানে একটা বড় গ্রেস পিরিয়ড সহ একটা ফ্লেক্সিবল পেমেন্ট স্ট্রাকচারে চাই, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেটা আসলে তার বিজনেস মডেলের কারণে দিতে পারে না। তো সেরকম জায়গায় আমরা মনে করছি যে যদি বাংলাদেশে আমরা কর্পোরেটগুলোতে, ইভেন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখানে আছে, সরকারি অনেকগুলো ইনস্টিটিউশনের সঙ্গে আমরা কাজ করছি যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার সহ অন্যান্য আসপেক্টে যেগুলো আমাদের এমডিজির লক্ষ্যমাত্রার মধ্যে আছে সেইখানে তারা ফাইন্যান্সিং করবে। এটা একটা বড় ধরনের ইকোনমিতে একটা কন্ট্রিবিউশন করবে, যেখানে আমরা তাদের বাংলাদেশের সোল রিপ্রেজেন্টেটিভ বা এজেন্ট হিসাবে কাজ করছি। এগুলো আমাদের অফ ব্যালেন্স শিট আইটেম বা আমাদের ব্যালেন্স শিটে এটা আসলে আসবে না, আমরা এখানে অ্যাডভাইজারি সার্ভিস এটা প্রোভাইড করব। এর বাইরে আপনারা লক্ষ্য করেছেন যে আমরা ইনক্লুসিভনেস বাড়ানোর জন্য আর্থিক প্রতিষ্ঠানে কনভেনশনাল ব্যাংকিং এর পাশাপাশি যেহেতু ইসলামিক ফাইন্যান্সিং এর একটা বড় ধরনের চাহিদা আছে, সেটাকেও কিন্তু আমরা আমাদের পাশে আনার চেষ্টা করছি এবং ইতিমধ্যে আমরা এটাকে লঞ্চ করার জন্য সেন্ট্রাল ব্যাংকের যে প্রাথমিক সম্মতিপত্র এবং তার পর্যায়ক্রমে অন্যান্য যে কাজ সেগুলো গুছিয়ে নিয়ে আসছি। হয়তো কয়েক মাসের মধ্যে আমরা সেটা লঞ্চ করতে পারবো। এর বাইরে দীর্ঘমেয়াদী ফান্ড রেজ করার জন্য আমরা প্রায় একটা 200 কোটি টাকার জিরো কুপন বন্ড 4 বছর মেয়াদি লঞ্চ করার জন্য আমাদের এখন একটা প্রক্রিয়াধীন আছে। আমরা হয়তো অ্যাপ্রুভাল পেলেই খুব শীঘ্রই আমরা সেটা মার্কেটে আসতে পারবো। এবং আমরা আমাদের একটা স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিটের মাধ্যমে আমরা অনেকগুলো কর্পোরেট হাউসের সঙ্গে তাদের ক্যাপিটাল স্ট্রাকচার, তাদের ফান্ডগুলো রেজ করা, তাদের জন্য প্রিফারেন্স শেয়ার তৈরি করা, তাদের সুকুক বা অন্য বন্ডগুলো রেজ করে তাদের একটা দীর্ঘমেয়াদী, কারণ আমরা দেখেছি সবাই আসলে স্টাক হয়ে আছে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর নিয়ে, ওয়ার্কিং ক্যাপিটাল বা শর্ট টার্ম ফাইন্যান্সিং এ তাদের এমন একটা অবস্থা সেখানে তাদের আসলে বিজনেস মডেলের যে ক্যাশ ফ্লো সেটা সাপোর্ট করছে না। তো সেখান থেকে বের করার জন্য যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার সেই জায়গায় কিন্তু আমরা অ্যাডভাইজারি সার্ভিস পালন করছি। তো আর্থিক প্রতিষ্ঠান হিসাবে আমি মনে করি যে এরকম কাজগুলো আমাদের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে নেওয়ার জন্য এবং মানুষের আস্থা অর্জন করার জন্য, সাধারণ মানুষের আস্থা অর্জন করার জন্য, ডিপোজিটরের আস্থা অর্জন করার জন্য, স্টেক হোল্ডারদের আস্থা অর্জন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আপনার সিঙ্গেল পার্টি এক্সপোজার কমিয়ে নিয়ে আসা, বড় লার্জ লোন থেকে বেরিয়ে এসে এসএমই ক্ষুদ্র মাঝারি শিল্প এই ব্যবসার মধ্যে বেশি করে ঢোকা, ছোট ডিপোজিটকে এনকারেজ করা, ক্রেডিট রেটিংকে ইমপ্রুভ করা, কর্পোরেট গভর্নেন্সকে বাড়ানো, টাইমলি আপনার এজিএম করা এবং ডিসক্লোজারগুলো রাইটলি নিয়ে আসা, এই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু আপনি যদি সাম্প্রতিক সময়ে লাস্ট 8-10 মাসে বাংলাদেশ ফাইন্যান্স বা বিডি ফাইন্যান্সের কার্যক্রম দেখেন তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন। আমরা সিঙ্গেল এ রেটিং থেকে ডাবল এ রেটিংয়ে উত্তীর্ণ হয়েছি। আমরা আমাদের লিকুইডিটি ইনাফ আমরা কমফোর্টেবলি ম্যানেজ করে আমরা এসএমইতে ফাইন্যান্সিং করছি। বাংলাদেশ সরকারের যে স্টিমুলাস প্যাকেজ ছিল সেটা শতভাগ আমরা বাস্তবায়ন করেছি। পিএফআই হিসাবে বেশ কয়েকটা আমরা রিফাইন্যান্সিং স্কিমের ফান্ড নিয়ে এসে বাংলাদেশের এক্সপোর্ট পাওয়ার এই জায়গাকে গতি সম্প্রচার করার জন্য যে ফান্ডগুলো আনার দরকার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করার, সেখানেও বিডি ফাইন্যান্স সম্প্রতি যোগ হয়েছে। তো আমরা মনে করি এই সব কিছুর মাধ্যমে একটা আর্থিক প্রতিষ্ঠানের যে পারফেক্ট মডেল হওয়ার দরকার সেই জায়গায় বিডি ফাইন্যান্স কাজ করছে। এবং ধন্যবাদ, আবার আসবো ইনশাল্লাহ। তো এ পর্যায়ে আবার রকিবুর রহমান স্যারের কাছে যেতে চাই। এইচএসবিসি আপনি জানেন যে একটি মন্তব্য করেছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে এবং বলেছে বাংলাদেশের বাজার বিনিয়োগকারীদের জন্য রয়েছে লুকানো রত্ন।
এই বিষয়ে আপনার একটি মতামত জানতে চাচ্ছি। এই যে আমাদের বাজার নিয়ে বিশ্ববাজারে এখন যে এই যে নতুন প্রচারণা, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আমি তো বাংলা পড়েছি এবং আজকে আমি ইংরেজিতে বক্তব্যটা শুনেছি, যোশী ওদের সব বক্তব্যগুলো আমি শুনেছি। আসলে মানে ওরা যেটা দেখাতে চেয়েছে সেটা হলো ভিয়েতনাম, 5 বছর আগের ভিয়েতনাম এবং আজকে 5 বছর পরে বাংলাদেশ। 5 বছর আগের ভিয়েতনাম পুঁজিবাজারে কি অবদান রেখেছিল, তার আকার কি ছিল, প্রফিটেবল কি ছিল, সেখানে কিভাবে ইনভেস্টমেন্ট ছিল, কিভাবে সেখানে ভালো করেছে, সেটা একটা তুলনামূলক। আপনারা এটা সবাই লুকানোর রত্ন। এখন ওরা বলতে চাচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন বাংলাদেশের ইকোনমি ভিয়েতনাম থেকে অনেক বড় হয়ে গেছে। পার ক্যাপিটা ইনকাম বলেন, আমরা সব ক্ষেত্রে ভিয়েতনামকে অলরেডি আমরা পিছিয়ে ফেলে দিয়েছি। সেই জন্য এখন বলছে যে বাংলাদেশের যে পুঁজিবাজার যে আজকে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশের যে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়েছে সেটা 5 বছর আগে ভিয়েতনামের যে অ্যাট্রাকশন করেছিল পৃথিবীতে, ঠিক বাংলাদেশ আজকে হ্যাজ এ গ্রেট মানে একটা অপরচুনিটি টু অ্যাটাক দা আপনার বিদেশি বিনিয়োগকারী, এবং বিদেশি বিনিয়োগকারী লোকাল সবাইকে অ্যাটাক করার জন্য সেই পর্যায়ে বাংলাদেশ এখন আছে। সেটা সে কথা বলতে গিয়ে ওনারা কি বলেছে যে বাংলাদেশের অনেক ভালো ভালো শেয়ার আছে, অনেক ফান্ডামেন্টাল শেয়ার আছে, ইভেন 30টা শেয়ার, মানে যেটা আপনি জানেন 30 ঢাকা এবং চিটাগাং 30 ইন্ডেক্স 30 আপনি ভালো করে জানেন, এবং সেগুলিতে তারা বিনিয়োগের ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করছে এবং তারা বলছে এটার মধ্যে অনেক বেশি ভালো এই বিনিয়োগ, তারা মনে করে যে এই বিনিয়োগটা অনেক ভালো হবে, এই বিনিয়োগটা লং টার্মের জন্য অনেক বেটার হবে এই বিনিয়োগ থেকে। এবং বাংলাদেশের ইকোনমির গ্রোথের কারণে, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে বাংলাদেশে আজকে আপনি জানেন যে আজকে জাপান, ইভেন ভিয়েতনাম, আপনি চায়না, সব জায়গা থেকে আজকে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে। যেমন আজকে দেখেন আমাদের বিডি ফাইন্যান্স এমডি সাহেব যেটা বলেছেন, সুন্দর করে কথাগুলি বলেছেন যে কিভাবে দেখেন ওনার একটা প্রাইভেট কোম্পানি আজকে আরেকটা প্রাইভেট কোম্পানি থেকে তারা কত বিলিয়ন, $2 বিলিয়ন টাকা এনে আজকে তারা ইনভেস্ট বিভিন্ন জায়গায়। অর্থাৎ বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলো বিদেশের যত সুইজারল্যান্ড বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন জায়গাতে যাদের আপনি জানেন প্রচুর টাকা আছে, ওখানে তো সুদ পায় না, তারা বাংলাদেশকে টার্গেট করেছে, বাংলাদেশে বিনিয়োগ করার জন্য, এবং সে বিনিয়োগের ইন্টারেস্ট রেট অনেক কম, সেটা ইম্পর্টেন্ট, এবং সেটার জন্য পুঁজিবাজার বিনিয়োগ উপকৃত হবে, এন্টারপ্রেনার উপকৃত, সবাই উপকৃত। এখন বড় কথা হলো একটি কথা এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো ইম্পর্টেন্ট। এই বক্তব্যের মধ্যে গিয়ে এসএসবি একটা কথা বলেছে, অ্যাকচুয়ালি প্রত্যেক দেশের ইকোনমিতে মিনিমাম 50% কন্ট্রিবিউট করে জিডিপিতে। আপনার কি জানি করেন, সেটা হংকং বলেন, সেটা ভিয়েতনাম বলেন, ভারত বলেন, চায়না, যাই বলেন, কিন্তু বাংলাদেশে 14%। এই 14% রিফ্লেকশনটা বাংলাদেশের ইকোনমিতে খুব বেশি হেল্প করবে না, এটা হলো সমস্যা। বাংলাদেশকে যদি ওই পর্যায়ে যেতে হয়, পুঁজিবাজারে এটা পড়বেন, ভালো করে পড়লে দেখবেন একটা সুন্দর কথা বলেছে, বাংলাদেশকে যদি ওই পর্যায়ে আপনি নিতে চান, ইকোনমিতে যদি ভাইব্রেন্ট করতে চান, এবং পুঁজিবাজারের মাধ্যমে সারা বিশ্ব যেভাবে এগিয়ে এসেছে সেভাবে যে এগিয়ে যেতে চান, এবং পুঁজিবাজার থেকে যদি লং টার্ম লোন নিতে চান, এসএমই লোন নিতে চান, সবকিছু করতে হলে এটার গতি বাড়াতে হবে। মিনিমাম 50%, 45% কন্ট্রিবিউশন থাকবে, তখন দেখবেন বাংলাদেশের ইকোনমি জমজমাট, একবারে জমজমাট। আজকের সরকার তাকে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সরকারকে করতে হচ্ছে। আপনি দেখবেন বড় বড় প্রজেক্ট, কেন আজকে করোনাকালীন অনেকে অনেক কথা বলে যে সরকার এদিকে নজর দিচ্ছে না, ওইদিকে নজর দিচ্ছে না, পদ্মা সেতু করতেছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতেছে, কর্ণফুলী টানেল করতেছে, এয়ারপোর্ট করতেছে, পারমাণবিক বিদ্যুৎ করতেছে, ওইটা করতেছে, এটা করতেছে। কারণ হলো আমাদেরকে বুঝতে হবে, যখন প্রাইভেট সেক্টর কর্মকাণ্ড কমে যায় তখন কিন্তু পৃথিবীর সব দেশে কর্মসংস্থানের জন্য তখন করে কি ব্যাপকভাবে টাকা খরচ করে, সেটা আমেরিকা বলেন, ভারত বলেন। আমেরিকা কি করে, জায়গার রাস্তার প্রয়োজন হলে একটা রাস্তা করে, এখান দিয়ে ফ্লাইওভারের দরকার হলে আরেকটা ফ্লাইওভার করবে, কারণ হলো কর্মসংস্থান, কারণ প্রাইভেট সেক্টর একটু পিছিয়ে গেছে, পারছে না। সেভাবে আমি মনে করি বাংলাদেশের ইকোনমি এবং সবকিছু মিলে এটা কোনো রিফ্লেকশন পুঁজিবাজার হচ্ছে না, এটা কোনো সামান্যতম রিফ্লেকশন পুঁজিবাজার হচ্ছে না। এই জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আর্টিকেলটার মধ্যে অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে, অনেক কিছু আমাদের শিকার আছে। এটাকে ফলো করে ইনশাল্লাহ, যে বলেছে যে লুকানো রত্ন রয়েছে, মানে বিনিয়োগকারীদের জন্য, শুধু বিনিয়োগকারী বলে নাই, উনি ফরেনারদের জন্য বলেছে, সবার জন্য বলেছে। অতএব
বাংলাদেশের এই রিফ্লেকশনটা আসবে। যেমন মাননীয় অর্থমন্ত্রী পুঁজিবাজার নিয়ে সুন্দর বক্তব্য দিয়েছেন, একটা বলে দিয়েছেন যে আমি পুঁজিবাজারকে ভালো করতে চাই। ভালো করতে হলে আমরা তিনজন একমত, যে আপনিও একমত, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এটা কম কথা না, কম কথা না। কিন্তু অর্থমন্ত্রী কি দিছে না দিছে আমার দরকার নেই, কিন্তু অর্থমন্ত্রী আপনাকে বলেছে এই কাজগুলি করতে হবে, তাহলে এটা হলো তার রিফ্লেকশন, এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর রিফ্লেকশন, তারা এই কাজগুলি করতে চায়। অথবা আমি মনে করি যে ইনশাল্লাহ, আমি মনে করি বাংলাদেশের পুঁজিবাজার অনেক দূর যাবে। তবে একটা কথা যেটা আমি বলতে চাই, যে প্রফেসর হেলাল যেটা অ্যানালাইসিস করেছে, যে আমি বিনীত অনুরোধ করব, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বিনীত অনুরোধ করব, উনি যেন কোনো সেক্টর নিয়ে কথা না বলেন, ওনার যেন কোনো বিনিয়োগ নিয়ে কথা না বলেন। ওনাদের কাজ হলো স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা। ওনাদের কাজ হলো রেজিস্টার্ড কোম্পানি, কর্পোরেট এন্ড গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা। ওনাদের কাজ হলো কোম্পানিগুলিতে ভালো ভালো ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া, যারা আমাদের স্বার্থ, বিনিয়োগকারী স্বার্থ রক্ষা করবে। ওনাদের কাজ হলো সার্কুলার ট্রেড এন্ড সিরিয়াল ট্রেড, এবং যারা আপনার ইয়ে করে, কি জানি কয়, আপনার রিউমার ছড়ায়, যারা ফেসবুকে আজেবাজে কথা লেখে, তাদেরকে ধরা এবং ধরা শুরু হয়েছে। এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আসার পর থেকে আমি হেলাল ভাইয়ের সাথে একমত, অত্যন্ত ভালো কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে কিছু কথা বলে ফেলছেন, যে কথাটা পৃথিবীর কোন সেবি বা স্যাক কেউ বলে না, এটা বলা উচিত না। কে কোন শেয়ার কিনবে, কেন কিনবে, এটা তো ওর ব্যাপার। বিনিয়োগকারী কি চায়, বিনিয়োগকারী আমাকে বলছে রকিব ভাই আমরা তো কিছু চাই না, আমি কোন শেয়ার কিনবো, কোন দামে কিনবো, কেন কিনবো, এটা তো আমার ব্যাপার। কিন্তু আমি যখন টেম্পটেড হয়ে যাই, আমি যখন মিস একটা রিপোর্ট দিয়ে যখন আমাকে টেম্পটেড করা হয়, যখন একটা সিরিয়াল ট্রেডিং হয়, যখন একটা ম্যানিপুলেশন হয়, যেখানে কোম্পানি ইটসেলফ ম্যানিপুলেট করে ফেলে, স্পন্সর ডাইরেক্টর ম্যানিপুলেট করে, তখন কিন্তু এটা ধরা হয় না, শাস্তি হয় না। তখন তো এটা দোষ তো আমার না, এটা দোষ তো আমার না। একটা যদি একটি কোম্পানি একটা রিপোর্ট দিয়ে দিল, ওকে আমরা এটা অ্যাকসেপ্ট করলেন, তো এটা দোষটা ওর না, ও তো কোম্পানি থেকে শেয়ার কিনে ফেলছে, কিন্তু দেখা গেল পুরো রিপোর্টটা ফলস। আপনাকে বুঝতে হবে। এই জন্য আমরা বলেছি যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব হলো সুশাসন নিশ্চিত করা, সুশাসন নিশ্চিত করা। এই পর্যায়ে আবার আসবো, ধন্যবাদ। আমরা এখানেই আপনার এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে বলতে চাই যে সুশাসন নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন, এবং তার বর্তমান প্রভাব আমরা বাজারে দেখছি, এবং আশা করছি যে ভুল ত্রুটি যেগুলো হচ্ছে তা সংশোধন হবে, এবং পরবর্তীতে বাজার আরো নতুন উচ্চতায় যাবে, সেটাই আমাদের। এগুলি একটু থাকবে, সময় দিতে হবে, একটু সময় দিতে হবে আমাদেরকে, একটু ধৈর্য। কিন্তু এই যে আমরা যেটা বলতে চাই যে কথা 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 বলা যাবে না, মানে কমেন্ট করা যাবে না। আমরা কিছু বলি নাই। তার আমাদের অনুষ্ঠানে একটা প্রোগ্রামে আসছিল, এসে একটা দুঃখ প্রকাশ উনি করেছেন যে আমাদের এখানে ওনাদের কাছে অনুরোধ জানানো হইলো যে আপনার যে ওই যে মার্কেটের যে ওইটাকে কি বলে, ফ্লোর প্রাইস নিয়ে একটা বিতর্ক ছিল। ফ্লোর প্রাইস নিয়ে বলা হইলো যে এটা উঠাই দেন, এবং উনি যখন এই উঠাই দিলেন, পরবর্তীতে দেখা গেল যে এইটা নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় ওনাকে বকাবকি শুনতে হইলো। কিন্তু উনি বললেন যে ফ্লোর প্রাইজের মাধ্যমে তারা বিনিয়োগ করতে পারছিল না, সেল করতে পারছিল না, বাই করতে পারছিল না, জিনিসটা আটকে ছিল। যেহেতু আমার কাছে অনুরোধ আসলো, অনেকেই বলতেছিল, ওখানে একটা প্রশ্ন আছে, এটা তোলার পক্ষে আমরা সবাই। প্রশ্নটা ছিল যে আপনার টার্নওভার যখন 23 কোটি টাকা, বাজার যখন খুব হিটেড, তখন আপনি তুলে দেন, কিন্তু টার্নওভার নামতে নামতে যখন আপনার 500 কোটি টাকা গেল, তখন আপনি তুললেন কেন? ঠিক আছে, প্রশ্নটা ওই জায়গায় ছিল। আরেকটা বিষয় আমি জাস্ট একটু সম্পূরক আর কি, আমাকে একজন বিনিয়োগকারী প্রশ্ন করছে, স্যার স্বল্প মূলধনী কোম্পানির দাম যদি বেড়ে যায় ইন্স্যুরেন্সের, তাহলে এর আগের কমিশন যে অনেক উল্টাপাল্টা কাজ করেছে, অনেক সমালোচনা আছে, তখন তো এই স্বল্প মূলধনী আপনার এই ইন্স্যুরেন্স গুলো ছিল কই? তাদের দাম তো আমরা কয়েক বছরের দিকে এত বাড়তে। তার মানে কি? তার মানে ওই যে আপনার ডিএসসি থেকে নোটিশ সার্ভ করা, একটুখানি বেড়ে গেলে কোনো কারণ না থাকলে আপনার ঝাপটে ধরা, এই জিনিসগুলো ছিল। আমি কিন্তু বলি না, কিন্তু একটা বিনিয়োগকারী আমাকে প্রশ্ন করে ফেলছে। তার মানে কি? তারা কিন্তু ওই অ্যানালিটিক্যালি চিন্তা করে কিন্তু আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব যে কথাটা বলেছেন, হ্যাঁ, মাননীয় চেয়ারম্যানের একটা স্টেটমেন্টকে তারা কিন্তু আলটিমেটলি ওভারটার্ন করছে যে না, এটা ঠিক না। সেজন্য আমি বলছি যে সবকিছু কিন্তু বললে হবে না, এর কিন্তু কাউন্টার যুক্তি আছে। ফয়সাল ভাই, আমি একটু ছোট্ট কথা বলতে চাই। ফ্লোর প্রাইস মাননীয় দুঃখ করেছেন, ওনার সম্পর্কে ফেসবুকে যে ধরনের কথাবার্তা বলছে, বাট ওই বিনিয়োগকারী কারা আমার জানতে হবে, ওই বিনিয়োগকারী কারা, ফ্লোর প্রাইসটা কি আমার জানতে হবে। তো ফ্লোর প্রাইসটা কি? আর রেগুলেটর যখন কোনো সিদ্ধান্ত নেবে, রেগুলেটর বলবে না করে যে আমি ভুল করছি, প্লিজ। এবং রেগুলেটর কারো কথাই কিন্তু কোনো কিছু পরিবর্তন করবে না। পৃথিবীর কোনো দেশে এটা কোনো নজির নেই, এটা পৃথিবীর কোনো দেশে কোনো নজির নাই। সিকিউরিটি এক্সচেঞ্জ কোনো সুপার রেগুলেটর, কারো কথায় চলবে, কারো কথা শুনবে, উনি যেটা ভালো মনে করবেন ওইটা করবেন, ভুল হলে উনি
এটাকে ডিফেন্ড করবেন, বাস শেষ। এক্সপার্ট অপিনিয়ন এখানে কোনো সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই। আপনি আমাকে গালিগালাজ করছেন, আপনি আমাকে অমুক করছেন, পত্রিকা লিখছেন, না আমার কিছু আসে না। আমি যেটা ভালো মনে করেছি আমি সেটাই করেছি, ইয়েস আই এম রাইট। অতএব ফ্লোর প্রাইস পৃথিবীর কোথাও নাই। ফ্লোর প্রাইস তখন মাননীয় প্রধানমন্ত্রী কেন দিছিলেন মনে আছে আপনার? ক্রমাগত দর পতন ছিল, আমরা টাকা দিতে পারি নাই, বিলিয়ন ডলার আমরা ঢালতে পারি নাই ভারতের মতো, আমেরিকার মতো, সিঙ্গাপুরের মতো। তখন উনি একটা দূরদর্শী সম্পূর্ণ একটা সিদ্ধান্ত দিয়ে এটা আটকাই দিচ্ছে। দূর আজকে ফ্লোর প্রাইস পড়ে রয়েছে, কার লাভবান? কোন বিনিয়োগকারী লাভবান আছে ফ্লোর প্রাইস বলেন আপনি আমাকে? আমার কাছে জ্ঞান কি শেয়ার আমি তো বেচতে পারি নাই। তবে তখন ওপেনিং এর পরে গত বছর ওপেনিং এর পরে আমি একটু না বলে পারছি না, একটু বলতে চাই। আমাদের একটি অনুষ্ঠানে রকিবুর রহমান স্যার এসেছিলেন এবং এসে উনি বলেছিলেন যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়া উচিত। এই জন্য ফেসবুকে অনেক বকাবকি শুনতে হয়েছে বিজনেস আই এবং আমাদের অনুষ্ঠানে। আমার সুবিধা হলো কি জানেন, আমি যা বলবো আমার বিনিয়োগকারী ভাইরা 1 বছর পরে স্বীকার করবে রকিব ভাই ঠিকই বলছে। আমি যা বলবো তারা স্বীকার করবে রকিব ভাই। ওই সময়টাতে ফ্লোর প্রাইস দেওয়া ঠিক ছিল, এবং যখন নতুন কমিশন আসেন ওই ফ্লোর প্রাইসটা থাকাতে সাইকোলজিক্যালি যে একটা শেয়ার কিনলে এর নিচে যাবে না, শুরুতে কাজ করেছে, এটা ভালো হয়েছে। এরপরে যেটা রকিব ভাই বললেন কোনো ফ্লোর প্রাইস থাকা উচিত না, তাহলে আমি আরেকটা জিনিস আমি তাহলে সাথে বলে দিই যে আপনার ফ্লোর প্রাইস কখন দেওয়া হয়? যখন সাপ্লাই বেশি থাকে, ডিমান্ড কম থাকে, তখন প্রাইস নিচে চলে যায়, আমি ফ্লোর প্রাইস দেই। তাহলে আপনি সাপ্লাই তো কমাইতে পারবেন না, ডিমান্ড না বাড়ে আপনি কিভাবে ফ্লোর প্রাইস তুলে দেন কেমনে? কন্টিনিউয়াসলি আপনি এরপরে সাপ্লাই নিয়ে আসছেন, ওভার সাপ্লাইয়ের কারণে, ডিমান্ড কমের কারণে আপনার ফ্লোর প্রাইসে গিয়ে ঠেকছে। তারপরে কি করে বাজারে আপনি এত সাপ্লাই নিয়ে আসেন ডিমান্ড ক্রিয়েট না করে, ওটা তাহলে কাউন্টারে যায়। আমি এখানে থামলাম। বিদেশি ইনভেস্টর আমাকে ফসল একটা মিনিট শেষ করি। বিদেশি ইনভেস্টর আমাকে বলছে যে আমি আপনার এখানে এখন ভালো দেখছি আমি বিনিয়োগ করব, আমি আপনার এখানে বিলিয়ন ডলার বিনিয়োগ করব, কিন্তু আমার শেয়ারটা আমি হয়তো কিনলাম 50 টাকা। আপনি কিভাবে আমাকে বাধা দিবেন? আমি যখন বেরোবো আপনি আমাকে কেমনে বাধা দিবেন যে আমি 1 টাকা বেশি চলে যাবো? হোয়াট ইজ ইউর প্রবলেম? আপনি আমাকে কিভাবে আটকাবেন আমি তো বুঝলাম না। আপনি কেন আমাকে ফ্লোর প্রাইস দিয়ে আটকে দিলেন যে না এটা 20 টাকা নিচে যাইতে পারবেন না? তাতে কোনো বিদেশি আসবে না, আপনার ইমেজ নষ্ট হবে। প্লিজ, আমি মনে করি এগুলি বাস্তব, এগুলি নিয়ে তর্কাতর্কি কোনো অবকাশ নেই। এটার বাস্তব জিনিস। পৃথিবীর কোন দেশে ফ্লোর প্রাইস আছে বলেন? বলতে হবে তো, বলেন না আপনি। আমি তো বললাম মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আমাদেরকে বাঁচাই দিয়েছে, টাকা পয়সা তো আমাদের নাই। আমেরিকা তো বিলিয়ন ডলার ঢাকছে, ইন্ডিয়া তো মিউচুয়াল ফান্ডকে করার জন্য লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি টাকা পুঁজিবাজকে দিয়ে দিচ্ছে। আমাদের তো কিছু ছিল না। বাট আমরা রুবায়েত স্যার কিন্তু একটি কথা বলেছেন যে আপনারা যারা বাজার সংশ্লিষ্ট আছেন আপনাদের পরামর্শ তিনি চান, এবং বলেছেন একতাই বল, আপনাদের নিয়েই পথ চলতে চান, সাংবাদিকদের নিয়েই পথ চলতে চান, বিনিয়োগকারীদের নিয়েই পথ চলতে চান। সুতরাং সামনের দিনগুলোতে আশা করছি যে আরো ভালো বাজার দেখতে পাবো। এই পর্যায়ে আমি একটু মোহাম্মদ হেলাল উদ্দিন স্যার ব্রেক নেওয়ার আগে একটা কথা বলি যে সাংবাদিককে নিয়ে উনি পথ চলবেন না, আমি স্ট্রংলি বলে দিচ্ছি। উনি পপুলার হইতে পারবেন না, রেগুলেটর কখনো পপুলার হয় না। রেগুলেটর কোনোদিনও পারবেন না, এটা কোনোদিনও সম্ভব না। দাওয়াত খাবে না সাংবাদিককে তুষ্ট, মানে ওনার রেগুলেটর যে চিফ রেগুলেটর বা রেগুলেটর কমিশনার যারা আছেন, রেগুলেটরের বডির যারা আছেন, তারা সাংবাদিকের সাথে একজন স্পোকসপারসন ইনফরমেশন দিবেন, এই মিটিং এ এই সিদ্ধান্ত হয়েছে লিখিত আকারে। এর বাইরে আপনি এটা বললে তো হবে না। আপনি কি সেবির চেয়ারম্যানের কোনো বক্তব্য শুনছেন? এই কথাটি বলেছে ব্যাপক অর্থে, আমি বলি ব্যাপক অর্থে সম্ভব না, এটা ক্ষতি হবে। সহযোগিতাপূর্ণ আচরণ করতে হবে তাদের আস্থার জায়গায় নেওয়ার জন্য। ফয়সল, আপনার ভারতের পুঁজিবাজার, আমি একটা কথা বলছি যে ভারতের দিকে সব দিকে আমরা আগাই গেছি না, মার্কেট কে আগাইছি না, মহিলা শিক্ষা আছে, ইয়েতে আছে, বয়সের সব দিকে আগাই গেছি না। একটি জায়গায় 100% 100 গুণ পিছিয়ে আছে শিলংয়ের ক্যাপিটাল মার্কেট। ভারতের সাথে একটি অনলি 100 গুণ পিছিয়ে আছি। অতএব আল্লাহর হস্তে আমরা যদি যারা এগুলি আছেন একটু ভারত ভিজিট করেন, সেবির কাজ কি, স্টক এক্সচেঞ্জের কাজ কি, ইয়ের কাজ কি, ওগুলি দেখলে কাজ বাস শেষ হয়ে যাবে, দেখবেন একবার ঠিক হয়ে যাবে। দেখবেন লিস্টেড কোন কোম্পানির কোন ফেভার, কোন ধরনের ফেভার নেওয়া যাবে না। একটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কোনো ইভেন্ট স্পন্সর করা বাই লিস্টেড কোম্পানি ইট হ্যাজ হ্যাপেন্ড। অনেক ভালো কাজের মধ্যে এই জিনিসগুলো কিন্তু হয়তো ওনারা খেয়াল করেন নাই, কোনোভাবেই নেওয়া যাবে না। লিস্টেডের বাইরে থেকে আপনি নেন ঠিক আছে,
যারা আপনার যাদেরকে রেগুলেট করছেন, রেগুলেটরি যারা, কোনো রেগুলেটরির কাছ থেকে কোনো ফেভার আপনি নিতে পারবেন না, কোনো ধরনের টাচ আপনার থাকবে না। কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। এই ব্যাপারে খুবই সতর্ক, আমি মনে করছি যে বর্তমান কমিশন এ ব্যাপারে খুবই সতর্ক। আশা করছি যে তারা এই বিষয়ে সতর্ক থাকবে। মিডল ইস্টে যে ইভেন্ট যেতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে বাজারে বলা হয় যে সবাইকে বলা হয় যে আমি শুনি যে আপনারা সবাই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করুন। সবাই যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে, সেক্ষেত্রে স্বল্পমেয়াদী আসলে বিনিয়োগটা তাহলে কে করবে, বাজার কিভাবে চলবে, এই বিষয়ে একটু আপনি যদি বলেন। যে এই যে বলা হয় যে এই বাজারে যারা আসে তারা ব্যস্ত হয়ে যায়, বিনিয়োগকারীরা তারা অতি মুনাফাখোর, বিভিন্ন কথা বলা হয় বিনিয়োগকারীদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আসলে সবাই কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে? এটা কি সম্ভব? বিশ্ববাজার কি এটা বলে? তাহলে আমরা জানুয়ারির 1 তারিখে সবাই শেয়ার কিনবো, ডিসেম্বরের লাস্ট উইকে আমরা বিক্রি করব, এর মাঝখানে রকিব ভাই শুকিয়ে যাবে, সকল ব্রোকারেজ শুকিয়ে যাবে, মার্চেন্ট ব্যাংক থেকে শুরু করে। অসম্ভব, এটা না বুঝে বলে। একটা অংশ বিনিয়োগ করে থাকে, ইনস্টিটিউশন যারা আছে তারা হয়তো কিছু ইয়ে রাখে, বিনিয়োগ করে। তবে সেখানে আমরা বলতে পারি যে বিনিয়োগের প্রফেশনটা বাড়ে কিনা। তো বিনিয়োগের প্রফেশন বাড়াইতে গেলে তখন আমার ভালো আমার স্ক্রিপ্টস নিয়ে আসতে হবে। ভালো কোম্পানি যদি থাকে, আমি জানি যে আমাদের ব্লু চিপ যেগুলো আছে সেগুলো তো অনেকে কিন্তু আছে বিনিয়োগ করে রাখে, ফলায় রাখে, 1 বছর পরে যে আপনার ক্যাশ ডিভিডেন্ড দিবে, বোনাস দিবে। হ্যাঁ, একটা স্কোয়ারের ক্ষেত্রে দেখছি আমি অনেক কিনে ফেলে রাখে। জিপির ক্ষেত্রে আমি দেখেছি অনেক আগে শেয়ার কিনেছে, 5 বছর আগে ফেলে রাখছে, রাইট? সে একটা অংশ আছে, সেই অংশটা আরো বড় হইতে হবে। বড় হওয়ার জন্য 350টা কোম্পানির মধ্যে আপনি কয়টা কোম্পানি বলতে পারবেন যে এইগুলো আপনার লং টার্মে আপনি ইনভেস্ট করেন করে আপনি সুবিধা পাবেন? খুবই অল্প। এই মাল্টিন্যাশনাল যেগুলো আছে সেখানে আপনি দেখবেন ওই 95%, 98% নিজেরা। যে ওয়ালটন আসছে 0.99% হলো আপনার ফ্লোটিং, আপনার আমার জন্য। হ্যাঁ, 99.1% কার জন্য? আপনার স্পন্সরদের, ইয়াদের, হ্যাঁ, অন্যদের। তা আমার কাছে মনে হয় যে স্কোপটা কোথায়? স্কোপ যদি না থাকে তাহলে আমি লং টার্ম ইনভেস্টরদের আনবো থেকে। পৃথিবীর সর্বত্র আপনি উন্নত বিশ্বে যান, আজকে কিনতেছে, কালকে বিক্রি করতেছে, আজকে কিনতেছে, পরের ঘন্টা বিক্রি করতেছে। ব্যাপারটা ওটা না। আপনি দেখেন এই যে এখন যে আপনার মার্কেট আপের দিকে যাচ্ছে, তাতে করে কোনো সমস্যা হচ্ছে? বিনিয়োগকারী কি আপনার লং টার্ম নাকি শর্ট টার্ম নাকি ডে ট্রেডার, কিছু সমস্যা হচ্ছে না। যখন কোনো একটা কারণে দেখেছি আপনার আস্তে আস্তে মানে টার্নওভার ফল করছে, একটা পর্যায়ে গিয়ে আপনার হাপিত্তেশ এবং প্রটেস্ট তখন বলছে যে এরা ডে ট্রেডার বলে সমস্যা হচ্ছে। ওটা সেটা না। আপনি আমাকে বলেন এই লাস্ট টাইম 100 কোটি টাকায় যে টার্নওভার গেল, বাহ্যিক কি কারণ ছিল সে জায়গায় যাওয়ার? আচ্ছা, যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেই কারণ থেকে এমন কি চেঞ্জ হলো অর্থনীতিতে যে সে 100 কোটি টাকা থেকে আবার 500 কোটি টাকা ফিরে আসতে হবে? তাহলে কোনো কারণ ছাড়া যদি আপনার দেখেন যে আপনার দাম, আপনার টার্নওভার বাড়ছে আপনার 2000 কোটি টাকা, আবার কোনো কারণ ছাড়া যদি দেখেন যে আপনার নেমে আসছে 1500 কোটি টাকা, তাহলে কি? তাহলে বুঝতে হবে যে there is something else and something wrong। এই জিনিসগুলো আপনার ফিক্স করতে হবে, রাদার দেন আপনার যে কথাটা, এই যে আপনার পেঁয়াজের দাম বাড়ছে, আমি জাস্ট একটু এক্সাম্পল দেই। একজন এসে বলতেছে পেঁয়াজ 1 কেজি ওজনের পেঁয়াজ আপনার কি করতে আমরা প্রডিউস করতে পারি, সমাধান হয়ে যাবে সমস্যা। আরেকজন এসে বলছে যে আমরা সারা বছর ধরে যদি পেঁয়াজ উৎপাদন করি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম যে আরে ভাই, 50 বছর ধরে আমরা ইন্ডিয়া থেকে পেঁয়াজ নিয়ে আসছি, কোনো সমস্যা হয় নাই। আজকে কেন সমস্যা হচ্ছে সেটা আপনি দেখেন, সেটা তো অন্য ভিন্ন কারণ। তা আমাদের কথা হলো যে সবাই কথা বললে তো হবে না, বুঝে কথা বলতে হবে। এখন মহারাষ্ট্রে যদি আপনার পেঁয়াজের উৎপাদন খরচ 12 টাকা হয়, আমি কেন 38 টাকা কেজিতে আমি উৎপাদন করবো এখানে? কিন্তু সবাই সমাধান দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় আমার কথা হলো যে এইটার আপনার অ্যানালিটিক্যাল ইয়ে থাকতে হবে, লজিক থাকতে হবে পিছনে। এগুলো ছাড়াই আমরা অনেক সময় বলি। তা এখন যে কথাটা আপনি বলছিলেন যে সবই থাকবে, লং টার্ম শর্ট টার্ম থাকবে। আর আরেকটা কথা যেটা আপনি মাঝখানে বলছেন যে ভিয়েতনামের কথা দিয়ে, যেটা আপনার হংকং এরিয়াতে আসলো, যে বাংলাদেশের শেয়ার মার্কেট কোন জায়গায় যাবে, মনে রাখতে হবে ফরেন ইনভেস্টর দ্বারা বাংলাদেশের শেয়ার মার্কেট ফিক্সড হবে না। বাংলাদেশের শেয়ার মার্কেট ফিক্সড হবে লোকাল ইনভেস্টর দ্বারা। ফরেনরা অর্নামেন্টেশন, ওরা আসলে ভালো, আরো সুন্দর লাগবে, আরো এনার্জাইজড হবে। এই যে কয়দিন পর পরে আমরা দেখি যে ফরেন ইনভেস্টমেন্ট বেড়েছে 1000 কোটি টাকা, আবার 3 মাস পরে শুনি ফরেন ইনভেস্টমেন্ট উইথড্র হয়ে গেছে 1000 কোটি টাকা। এভাবে যদি হয় তার মানে কি? এটা তো আসলে ভালো জিনিস না। আচ্ছা, তাহলে আমি বলতে চাই সেটা হলো যেটা রকিব ভাই বললেন যে 20 লক্ষ কোটি টাকা আমাদের জিডিপি, এখন 20 লক্ষ কোটি টাকা আরো বড় হয়েছে। ধরলাম 20 লক্ষ কোটি টাকা যদি হয়, তার মধ্যে সেভিং যদি 6 লক্ষ কোটি টাকা হয়, তার মধ্যে 5.5 লক্ষ কোটি টাকা যদি আপনার ইনভেস্টমেন্টে যায় ব্যাংকের চ্যানেলে বা প্রাইভেট অন্যান্য চ্যানেলে, আমি যখন আলো কিনে রাখি সেটা একটা ইনভেস্টমেন্ট, রাইট? আচ্ছা, তাহলে সেখানে আমি 1000, 2000, 3000 কোটি টাকা কেন আমি শেয়ার মার্কেটে দেখে নিয়ে আসতে লোকজনকে?
আমি কেন বাংলাদেশ ব্যাংকের সাথে দর কষাকষি করি 2000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করার জন্য? সব ব্যাংক মিলে আপনার 3000 কোটি টাকার একটা ফান্ড তৈরি করবে, এগুলো ছোট্ট একটা অ্যামাউন্ট না। ফলে ওই 16 কোটি মানুষের যে সঞ্চয়, সেই সঞ্চয় যদি এখানে আসে, তো এই 2-3 হাজার কোটি টাকা না, আপনার 50,000 1 লক্ষ কোটি টাকা আপনার এই মার্কেটে আসার কথা, মার্কেট ভেসে যাওয়ার কথা, বড় বড় প্রজেক্টের জন্য আপনার ফান্ড এখান থেকে হিউজ ফ্লো হওয়ার কথা। এখন কি হচ্ছে? নাই। তার মানে কোথায়? তার মানে আমরা চাচ্ছি এখন বিভিন্নভাবে লবি করে বাংলাদেশ ব্যাংক থেকে চুইয়ে যদি কিছু ফান্ড পড়ে, সেটা দিয়ে আমরা কি করব? আমরা এই মার্কেট ফিক্স করবো। সম্ভব না এটা। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আস্থার প্রবলেম। আমরা কিছু শেয়ার দেখলাম যে 10 টাকা, 8 টাকা, 9 টাকা অনেক বছর ধরে পড়ে আছে, এখন দেখি সেগুলো 200 টাকা হয়ে গেছে। কেন হয়েছে আমরা জানি না, কেন পড়েছিল আমরা জানি না। এই যে আস্থার সংকট যদি থাকে, তাহলে কি হয়? সাধারণ বিনিয়োগকারী আসবে না। এখন কথা হলো, এখন টাকা কোত্থেকে আসছে? আমি শিওর না যে সাধারণরা এখন এনাফ ঢুকছে। সাধারণরা যেটা হয়, যখন বড় বড়রা কোনো কারণে অন্য জায়গায় ইনভেস্ট করার সুযোগ না থাকে, টাকা ঢোকায়, মার্কেট আপ হয়, হওয়ার পরে মার্কেট যখন আপ হয় তখন দৌড়ায় অনেক সাধারণরা আসে, আসার পরে বড়রা ছেড়ে দিলে আবার তারা ধরা খেয়ে আবার কান্নাকাটি করে। আই হোপ এটা এই বছর ঘটবে না, আমি আশা করছি। তাহলে এখন আমরা বাংলাদেশে কি দেখেছি? আপনার 96-তে আপনার সাধারণরা এসছে, ঘটিবাটি বিক্রি করে এসছে। 2010 সালে এসছে। কখন এসছে? একটা মার্কেট যখন অতি মূল্যায়িত হয়ে গেল, যখন আপনার একটা জিনিস ফান্ডামেন্টাল থেকে অনেক দূরে চলে গেছে, যে কোনো সময় ক্রাশ করবে, তখন সবাই এসছে, সবাইকে দিয়ে এই ব্যাংকগুলো আপনার নিজের শেয়ার, বোনাস শেয়ার সব ছেড়ে দিয়েছে। খেলাছে আপনার 2009-10 সালে আপনার ব্যাংকগুলো 50%, 100% করে বোনাস দিয়েছে। তারপরে এগুলো লোড করেছে কার উপর? সাধারণ বিনিয়োগকারীর উপর, সাধারণ সঞ্চয়কারীর উপর। এরা এসছে, এদের কাছে দিয়ে তারপর চলে গেল, এরা কান্নাকাটি করলো 7-8-10 বছর। আমি বলছি যে একটা স্বাভাবিক মার্কেটে যদি সঞ্চয়কারী যদি আস্থা পায়, সঞ্চয়কারী যদি সঞ্চয়ের টাকা নিয়ে ঢুকে, তাহলে আপনি দেখবেন সে চিন্তা ভাবনা করে ভালো শেয়ারে ঢুকবে। ভালো শেয়ারে যদি আপনার সাপ্লাই তৈরি হয়, তাহলে ভালো শেয়ারের সাপ্লাই এবং ভালো শেয়ার কিনে দীর্ঘমেয়াদে আপনার যে বিনিয়োগ থেকে সুযোগ পাওয়ার যে প্রত্যাশা, সেরকম থাকলে আস্তে আস্তে মার্কেটটা স্টেবল হবে। তা না হলে হুট করে ফান্ড ঢুকবে, ফান্ড বের হয়ে যাবে, মাঝখানে দেখা যাচ্ছে আপনি এই যে এখন দেখেন না কি হয়, 2 দিন 3 দিন যদি আপনার কারেকশন হয়, তখন লোকজন মনে করে ও মাই গড, মার্কেট কি তাহলে 2010 হয়ে যাবে, দুমদুম করে সেল করা শুরু করে। এই যে প্যানিকটা কেন হয়? এবং এটা আস্থার সংকটের ক্ষেত্রে আপনার অনেকগুলো কোশ্চেনিয়ার আছে। আমরা যখন তাত্ত্বিকভাবে করি, তখন বলে যে 2-3-5% যদি শেয়ারের দাম কমে যায় 1 দিন বা 2 দিনে, তখন কি বিনিয়োগকারীরা মনে করে আগে কোনো একটা আপনার মনে করেন যে বাবুলের যে তৈরি হয়ে ফাটে গেছিল সেখানে চলে যাচ্ছে? আমাদের দেখেন এই ভয়গুলি কিন্তু কাজ করছে। এখানে আপনার যেটা ফ্লোর প্রাইসটা আপনার একটা আমাদের একটা সাইকোলজিক্যাল বুস্টার তখন দিয়েছিল। এরপরে রকি বেশাতে একমত এগুলো তুলে ফেলা উচিত, কিন্তু টাইমের ব্যাপার ছিল। এখন যেমন এই যে আস্তে আস্তে কদিন আগে 10-30টা তুলে দিল, ভালো। আমি বলি যে এই সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের অনেক পলিসি ভালো পলিসি, আমার কলিগ আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কিছু কিছু জায়গায় আমার যেখানে মনে করি গ্যাপ আছে, এটা যদি আমরা হার্শলি না বলি তাহলে বলবে কে? এটা সত্যি যে এই ইন্স্যুরেন্সের জায়গাটায় আগের যে কমিশন ছিল, অনেক ব্যর্থতার পরে লোকজন বলছে যে এই ইন্স্যুরেন্স আগে ছিল, এটা হয় নাই কেন? স্বল্প মূলধনী কোম্পানিগুলো তো ছিল, এখন কেন হচ্ছে? তার মানে দায়টা কিন্তু এসে কমিশনের উপর পড়ে। আর কমিশনের উপর দায় আসা মানে হলো আপনার গভর্নমেন্টের উপরে যাওয়া। কিন্তু গভর্নমেন্ট তো এই কমিশনকে ট্রাস্ট করে, এই চেয়ারম্যানকে ট্রাস্ট করে, এই চেয়ারম্যানের যে অ্যাবিলিটি সেটাকে আপনার রেসপেক্ট করে। সে জায়গায় আমি মনে করি উনি শক্ত ভূমিকা রাখবেন। ইতিমধ্যে ওনাকে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যে কমিশন যেভাবে গত 1 বছরে কাজ করেছে, প্রশংসা না করে কিন্তু আমরা পারি না। আপনি জানেন যে গত 1 বছর আগে বাজার 4000 সূচকে চলে গিয়েছিল, 66 দিন আমাদের বাজার বন্ধ ছিল। সেইখান থেকে হাল ধরে এই করোনার ভিতরে আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, এটা কিন্তু একটি অকল্পনীয় বিষয় এক কথায় বলতে গেলে। তো আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন, তারা সমালোচনা অবশ্যই করবেন, ভুল ধরিয়ে দিবেন, এবং সেই ভুল যদি ওনারা সংশোধন করে নেন, নিশ্চয়ই সেটা আমাদের বাজারের জন্যই কল্যাণকর হবে। আমরা চাই যে এই কমিশন সফল হোক, কারণ ব্যর্থতা আমরা অনেক দেখেছি। গত 10 বছর মার্কেট পতনের ধারায় ছিল, সেখান থেকে আমরা উত্তরণের পথে এসেছি। এখান থেকে আমরা কোনোভাবেই চাই না আমাদের বাজার ক্ষতিগ্রস্ত হোক বা আমাদের এই কমিশন কোনোভাবে বিতর্কিত হোক। আমাদের তাদের প্রতি পূর্ণ সমর্থন আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। আমাদের এই ভালোবাসা নিয়ে তারা এগিয়ে যাক এবং এই বাজারকে একটি শক্তিশালী বাজার হিসেবে রূপান্তরিত হোক, সেটাই আমাদের চাওয়া, এবং তাহলেই আমাদের প্রত্যাশা পূর্ণ হবে। এখন আমি যেতে চাই কায়সার, আমি একটা ছোট্ট জিনিস আমি ফয়সালকে আমি একটা জিনিস বলে নেই, আমাদের কালচার যেটা, এই কালচারটা ফেসবুকের কমেন্ট দিয়ে বোঝা যায়। অনেকের কালচার খুব ডাউন। যদি কোনো পলিসির কোনো ধরনের আপনার কেবল আপনার ব্যর্থতা থাকে, মানুষ ভাত খেলে ভাত করবে, কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বা যে কোনো মানুষের ব্যাপারে যে কমেন্টগুলো যে ভাষায় দেয়, নিন্দনীয়,
আমি মনে করি যে পলিসি যদি ফেলিওর থাকে তাহলে অ্যানালাইসিস করে বলা হোক যে আপনার এই পলিসিটা রং। কিন্তু যে ভাষায় করে আমি সত্যিই আমি সহানুভূতিশীল এবং আমি মনে করি যে এগুলো থামা উচিত এবং আমি বিটিআরসিকে বলে এগুলো আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা উচিত। ধন্যবাদ। আমি ফয়সাল একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, আমরা বর্তমান কমিশনের এই কমিশনকে আমি বরাবরে অভিনন্দন জানি যে আমার 29টা লেখার মধ্যে 60টা লেখাই আছে কমিশনের উপর। আমরা অত্যন্ত প্রো এবং উনি অত্যন্ত উনি এই করোনার সময় পর্যন্ত একটা দিন অফিস বাদ দেন নাই, একটি দিন উনি অফিস বাদ দেন। আমরা তো অফিসে যাই না, বড় প্ল্যাটফর্ম, কিন্তু উনি প্রত্যেক দিন অফিস করেছেন ওনার কমিশনের কর্ম এবং এই বাজারকে ভালো করার জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং উনি যথেষ্ট বাস্তব দিক বিবেচনা করে কাজগুলি করছেন। এখন কি এবার যে কাজটা উনি করেছেন সবচেয়ে দেখেন, আপনার ওটিসিতে যে কোম্পানিগুলি আছে তার পর্যায়ক্রমে উনি 3টা ভাগ করেছেন, 3টা ভাগ, যে একটাকে উনি নিয়ে আসবেন মেন মার্কেটে, তাহলে তার কন্ডিশন কি কি লাগবে, কেন তাকে নিয়ে আসবেন। সেকেন্ড হলো এটাকে উনি আরেকটাকে উনি নিজে করবেন, কি জানি ম্যানেজমেন্ট চেঞ্জ করে ওখানে লোক দিয়ে ওটাকে করবেন, আরেকটাকে উনি ম্যানেজ করে দিবেন। 3 ভাগ করেছেন। এখন আসেন মুন্নু ফেব্রিক্স, এরকম 4টাকে উনি আনছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ কি করছেন দেখেন, কন্ডিশন কত স্ট্রং দিয়েছেন দেখেন। আই এম সো হ্যাপি। আমি অনেকে বুঝাইতে পারিনি, বোর্ডে কেউ মানতে চায় না, এদের মেশিন নাই, অমুক নাই, তমুক নাই। মুন্নু শ্রামিক কি বলেছে? মুন্নু বলেছে যে আমরা ওদের নেক্সট জেনারেশন আসছে, ওর ছেলেরা, ওরা তাদের ওয়ার্কিং ক্যাপিটাল তারা পাইছে, তারা ইলেকট্রিক লাইন পাইছে, সবকিছু তারা পাইছে, পাইয়া তারা বলছে যে আমাদেরকে একটা সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দিলে আমরা এটা ভালো করতে পারবো। এরা যদি ভালো করতে পারে তাহলে লাভবান কারো হবে। ওই যে 50% শেয়ার আছে বিনিয়োগকারীর কাছে, এরা যদি ভালো করতে পারে তা আমরা এদেরকে আনতে অসুবিধা কি? কন্ডিশন কি দিচ্ছে দেখেন, খুব স্ট্রং। আই অ্যাপ্রিসিয়েট যে তাদের কাছে একটা 49% শেয়ার আছে, একটু খেয়াল করবেন। 30% শেয়ার তাদের সবসময় থাকতে হবে, আর বলেছে বাকি শেয়ার আগামী 2 বছরের জন্য লকিং থাকতে হবে। অর্থাৎ 49% শেয়ার 3 এবং 3 না, একটা তো সবসময় থাকতে হবে, আর বাকি প্লাস 29% শেয়ার আপনাকে 2 বছর লকিং থাকতে হবে। তাহলে এরা যখন কাজটা শুরু করবে তাহলে কে লাভবান হবে? আজকে বিনিয়োগকারী ভাইরা যারা 50% শেয়ার নিয়ে বসে আছে তারা কোথায় যাবে? এই কোম্পানিটা যদি কোনো না কোনোভাবে চালু হয় তাহলে এই বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লাভবান হবে। আমি মনে করি এটা যুগান্তকারী সিদ্ধান্ত। আমি ডে 1 থেকে এটাকে সাপোর্ট দেওয়া শুরু করেছি, বাট অনেককে বুঝাইতে আমার সময় লাগছে, আর কিছু না। অনেকে বলে ভাই এটা মেশিন নাই, অমুক নাই, তমুক নাই, আপনি কি বিনিয়োগকারীকে ঠকাবেন? আজকে বিনিয়োগকারী তো আচ্ছা ভালো কথা, আপনি দিয়েন না, আপনি মুন্নু শ্রমিককে দিয়েন না, মুন্নু ফেব্রিক্স কারোই দিয়েন না। এরা কি করবে? জমি জমা বেচা দিবে, মেশিন বেচা দিবে, ওদের তো ক্ষতি নাই। তো ওই যে আপনি যে 50% শেয়ার নিয়ে বসে আছে, ওই লোকগুলি তো এতিমের মতো বেরিয়েছে, ওদের শেয়ারের দাম তো ইউনাইটেড ইয়ের মতো 1 টাকা 8 আনা 4 আনা হয়ে যাবে। কিন্তু এই সুযোগটা অত্যন্ত একটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় আমাদের চেয়ারম্যান, আমরা ওনার পক্ষে। আপনি কোন নেগেটিভ নেবেন না, কিন্তু আমরা বলছি কোন জায়গাগুলিকে অ্যাড্রেস করা উচিত, প্লিজ, অন্য কিছু না। এখানে হেলাল সাহেব যেটা বলছে, আমরা তো ওনার সমর্থক সবাই, উনি আসিয়া তো কাজটা করতে সুযোগ দিতে হবে। ওনার ম্যানেজমেন্ট টিম নাই, সার্ভিলেন্সের টিম নাই, ধরতে পারতেছে না ঠিক মতো, ডিএসসিও ঠিক মতো এখন পর্যন্ত সার্ভিসকে স্ট্রং করতে পারতেছে না, আইটি কে স্ট্রং করতে পারতেছে। আমি তো ডিএসসি ডাইরেক্টর, আমরাও তো রিফর্ম শুরু করেছি, কিন্তু আমরাও তো আগে নিতে পারতেছি না। অতএব সময় তো দিতে হবে, সময় তো অবশ্যই দিতে হবে। আমি মনে করি ওনাদের নেতৃত্বে, বাট আমরা যে কথাগুলি বলবো, আমরা কিন্তু কথা যেটা বলার, যেটা আমরা ভুল দেখবো আমরা কথা বলবো, এটা তো আমাদের কথা বলতে হবে, কেউ না কাউকে তো বলতে হবে। আর আমি আসবো, অনেকগুলো বিষয় রয়ে গেছে, আমি পর্যায়ক্রমে একটু আসি, ছোট করে সবার কাছ থেকেই জানতে চাবো। অনেকগুলো আসলে আলোচনার বিষয় ছিল, আমরা মূল আলোচনা থেকে হয়তো অনেক দূর চলে গেছি। তো এই পর্যায়ে কায়সার আহমেদ সাহেব আপনার কাছে আবার একটু আসতে চাই, সেটা হচ্ছে যে আপনি জানেন যে কর্পোরেট কর হার কমানো হয়েছে, এইটির কতটা প্রভাব আপনার প্রতিষ্ঠানে পড়বে? এবং বর্তমান সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আপনি জানেন যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাজারকে ভালো করার জন্য, এবং বিভিন্ন কোম্পানির যে সুশাসনের যে ঘাটতি ছিল সেই জায়গায়ও আমাদের বর্তমান কমিশন কাজ করছে। এই জায়গাটি নিয়েও আমি একটু জানতে চাই, বিশেষ করে বিডি ফিন্যান্সের সুশাসন কতটা আপনার সময় নিশ্চিত হয়েছে, একটু যদি বলেন ছোট করে। কারণ হচ্ছে অনেকগুলা আলোচনার বিষয় ছিল, আমি আসলে কিছুই করতে পারলাম না আজকে। না, থ্যাংক ইউ ফয়সাল ভাই। একটা ব্যাপার হচ্ছে যে আমরা বাজেটে দেখেছি যে এবার কর্পোরেটে কর হার কমানো হয়েছে, এবং সুকুক বন্ডের ক্ষেত্রে অ্যাসেট ট্রান্সফার করার ব্যাপারে একটা সুবিধা দেওয়া হয়েছে, এবং যেটা গত বছর আনডিসক্লোজ মানি এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের অপরচুনিটি ছিল সেটা এবারও কন্টিনিউ করা হয়েছে।
দেখেন এটা একটা দীর্ঘমেয়াদী একটা স্টেপ হচ্ছে বন্ড মার্কেটটাকে এস্টাবলিশ করা। এটা আপনি কালকে এটা সুবিধা পাবেন না, এটার জন্য কর্পোরেটগুলোকে এগিয়ে আসতে হবে, বন্ডগুলো নিয়ে মার্কেটে আসতে হবে, যেটা হবে লং টার্ম একটা ফান্ডের সুযোগ কর্পোরেটগুলো পাবে এবং বন্ডগুলো ট্রেডেড হলে এটা আপনার অনেক বেশি মার্কেটটার ডেপথ বাড়বে। আমাদের মার্কেটে যেটা বিষয়টা সবাই আমরা ভালো করে বুঝতেছি যে আমাদের আসলে সাপ্লাই সাইডে কিন্তু খুব ভালো স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানিগুলোর অভাব। আমরা যে পরিমাণ আমাদের মানুষের পারচেস পাওয়ার বেড়েছে, মানুষের মিডিল অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ক্লাস বেড়েছে, তাদের পার্টিসিপেশন কেন দেখতে পাচ্ছি না? তো ওই সাপ্লাই সাইডে এসএমই বোর্ড করে যেটা আমরা চাচ্ছি যে ছোট ছোট কোম্পানিকে নিয়ে আসা, কর্পোরেটগুলোকে আরো নিয়ে আসা। এখনো বাংলাদেশে বড় বড় অনেক কংগ্লোমারেটগুলো আছে, তারা কিন্তু ক্যাপিটাল মার্কেটে এখনো আসতে ভয় পায়। সো ওই জায়গায় তাদেরকে কিভাবে আস্থা এনে মার্কেটে আনতে হবে, আপনি যদি ওই জায়গাটা না বাড়াতে পারেন তাহলে এখনো মানুষ সঞ্চয়পত্র কিনবে, এখনো মানুষ গোল্ড কিনবে, এখনো মানুষ ক্যাপিটাল মার্কেটে আসতে চাইবে না। আর ট্যাক্সের ব্যাপারে এনবিএফআই ব্যাংক এনবিএফ এর ক্ষেত্রে তো ট্যাক্স রেট আগে যেটা ছিল সেটাই আছে। আমরা মনে করি যে এই বাজেটের সঙ্গে লিঙ্ক করে মানিটারি পলিসি যেটা আমরা নতুন জুলাইতে দেখতে পাবো, এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হিসেবে কাজ করবে। এই লিকুইডিটি যেটা এক্সেস আছে সেটাকে যদি আমরা ব্যবহার করতে না পারি, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান যে ক্যাশ টাকা নিয়ে বসে আছে, কর্পোরেটগুলোর যে আপনার ইনভেস্টমেন্ট করছে না, এই জায়গায় কিভাবে আনা যায়, সেইখানে কিভাবে সাবসিডিগুলো দেওয়া যায়। শুধু সরকার একমাত্র আপনার স্টিমুলাস প্যাকেজ দিবে, ব্যাংকগুলো এই মুহূর্তে ইনভেস্টমেন্টে যাবে না, তাহলে কিন্তু অ্যাকচুয়াল রিয়েল ইকোনমিকে আমরা বাড়াতে পারবো না। তো রিয়েল ইকোনমির অ্যাক্টিভিটি যদি এঙ্গেজ করতে হয়, এই লিকুইডিটিটাকে কিভাবে আরো ব্যবহার করা যায় সেটা এই মানিটারি পলিসিতে আসতে হবে। ইনফ্লেশন যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিভাবে কন্ট্রোল করবে সেটাও কিন্তু এই মানিটারি পলিসিতে আসতে হবে। বাজেটটা যেটা দিয়েছে এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে স্টেপগুলো নিয়েছে, আমার মনে হয় সেটার সঙ্গে সমন্বয় করে যদি একটা মানিটারি পলিসি আমরা দেখতে পাই তাহলে বাজারের ডেপথটা অনেক বাড়বে। অনেক ধন্যবাদ রকিবুর রহমান, আপনার কাছে আবার আসতে চাই। একটু ছোট করে যদি বলেন যে আপনি জানেন যে আইসিবির ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গ্রহণ করেছে এবং আইসিবি কে আসলে কতটা শক্তিশালী করা প্রয়োজন, এবং এ বিষয়ে যদি একটু বলেন ছোট করে খুবই সংক্ষেপে। আপনি জানেন আইসিবি প্রতিষ্ঠা হয়েছে টু স্টেবিলাইজ দ্য ক্যাপিটাল মার্কেট। আইসিবির কাজে এটাকে, মাঝখান দিয়ে আইসিবি চলে গেছে কি ব্যাংক থেকে লোন নিয়ে নন লিস্টেড কোম্পানিতে ফান্ডিং করে আইসিবি এখন লোন বিরাট ঋণগ্রস্ত হয়ে গেছে। সেখান থেকে আইসিবি কে উদ্ধার করার জন্য আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব প্রচন্ড কাজ করে যাচ্ছেন। এবং আপনি জানেন সুইজারল্যান্ডের একটি প্রাইভেট কোম্পানি আইসিবি কে একটা আইসিবি যে বন্ডটা ছাড়তে যাচ্ছে, এটা সব দিকে মোটামুটি রেডি হয়ে আছে যে ওইটা 3% 3.5% একটা বন্ড ছেড়ে আইসিবি যে টাকাটা আসবে সে টাকা দিয়ে মোটামুটি সোনালী জনতা অগ্রণী যে কিছু ইন্টারেস্ট সেটা পেমেন্ট করে বাকি টাকা পুঁজিবাজারে। এবং আইসিবির মতো আরো 2-3টা ব্যাট আপনার এই যে আমাদের আরো আছে, আরো কয়েকটা আছে, আমি মনে করি ওদেরকে বাজার স্টেবিলাইজ করার জন্য কিন্তু আপনার এই ধরনের কয়েকটা প্রতিষ্ঠান লাগবে। এবং আবার আপনি জানেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যতগুলি আপনার ক্যাশ ডিভিডেন্ড এবং বোনাস শেয়ার এতদিন যারা দেনে, সেখানেও প্রায় আপনি রিপোর্টটা পড়েছেন, প্রায় 17,000 কোটি টাকা 16,000 কোটি টাকা পাবে। এই টাকাও পর্যায়ক্রমে আইসিবি কে দেওয়া হবে, নিজেরা বিনিয়োগ করবে এবং আমাদেরকে, যারা আমরা ব্রোকার আছি, আমাদেরকে স্বল্প সুদে 5% আমাদেরকে ফাইন্যান্স করবে। তাতে করে পুঁজিবাজারে টাকার সরবরাহ বাড়বে এবং পুঁজিবাজারে স্টেবিলাইজ হবে, এবং এটা আমাদের খুব দরকার। এটা আমি মনে করি আইসিবি তার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অত্যন্ত দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আইসিবির মতো বিডিবিএল থেকে আরম্ভ করে আরো 2-3টাকে একটু পুঁজিবাজারে সাপোর্ট দেওয়ার জন্য, খুবই দরকার, পুঁজিবাজারে সাপোর্ট দেওয়ার জন্য, স্ট্রেংথ বাড়াবার জন্য কাজ করে যাচ্ছে। আমি মনে করি এটা একটা অত্যন্ত বড় কাজ। আমরা মনে করি এটা সাকসেসফুলি বাজারে স্টেবিলাইজ হতে অনেক সহযোগিতা হবে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি হেলালুদ্দিন স্যারের কাছে যেতে চাই। স্যার, একটা অভিযোগ আমরা দীর্ঘদিন শুনে থাকি যে আইসিবি যখন শেয়ার বাজারে ভালো থাকে তখন তাদের হাতে শেয়ার বিক্রি করে দেয়, এবং যখন বাজার খারাপ থাকে তখনও তারা এটার সুবিধা গ্রহণ করে, মাল ছেড়ে দিয়ে দেখা যায় প্রফিট নিয়ে নেয়। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আমি আইসিবি সিকিউরিটি ট্রেডিং কোম্পানির একজন ডিরেক্টর, একটু বেকায়দা। সেটা হলো আইসিবি যদি আপনার মার্কেটে সাপোর্ট দিতে হয়, যখন মার্কেট পতনের দিকে যায় তখন যে কয়টা প্রতিষ্ঠানের উপর চাপ বাড়ে সরকারের, একটা হলো আইসিবি কিনতে হয়। তো আইসিবি যদি আপনার সেল না করে একটু বাড়লে, তাহলে আইসিবি পরে আবার যখন পড়তে থাকবে তখন কিনবে কিভাবে? ফলে ওই ফান্ডটাকে আপনার যদি আইসিবি যদি আপনার মানে একটা লেভেলে যদি প্রাইসটা উঠে যায়, যদি সেল না করে, তাহলে পরের দিকে কেনার জন্য সুযোগ থাকে না।
এটা মানুষ কনফিউজ করে যে হ্যাঁ দাম বাড়লে আইসিবি সেল করে, দাম বাড়লে তো আইসিবি কে সেল করতে হবে। এখন প্রশ্ন হলো যে যখন আপনার 200-300 কোটি টাকা টার্নওভার, তখন আইসিবি সেল করলে বাজারের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু টার্নওভার যদি আপনার এই 2600 কোটি টাকা হয়, তখন আইসিবি কি কিনলো আর কি সেল করলো কিচ্ছু আসে যায় না মার্কেটের জন্য। এখন কি স্যার আইসিবি কি ব্যবসা করবে নাকি আসলে বাজারকে সাপোর্ট দিবে, কোনটা হওয়া উচিত? বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য আইসিবি যদি আপনার যখন মার্কেটটা ফল করছে তখন যদি আপনার অনেক শেয়ার কিনে ধরে রাখতে হয়, তাহলে ফান্ডটা যদি আপনার রিলিজ না করে, তাহলে পরের বার যখন আবার মার্কেট ফল করবে তখন কিনবে কিভাবে? এটা তো কমন সেন্স। এটা অনেকে মনে করে যে আইসিবি এখন কেন সেল করছে, পরে কেন সেল করছে না, এটা একটা মূল বিষয়। তারপরে টুকটাক সকল প্রতিষ্ঠানেই কিন্তু আপনার প্রতিষ্ঠানের একটা ব্রড অবজেক্টিভের বাইরে গিয়ে ব্যক্তি যারা চাকরি করে তারা একটু দেশি সব জায়গায় করে, সেটা আছে। কিন্তু মানে আপনার মোট কথায় আইসিবি কে কম দামে কিনলে একটু দাম বাড়লে তাকে সেল করতে হবে। যে কথাটা আমি বললাম, যখন 200-300 কোটি টাকা টার্নওভার তখন এটা গায়ে লাগে, তখন আমরা সবাই দেখি। 2600 কোটি টাকা 2000 কোটি টাকা যদি টার্নওভার হয় কিচ্ছু আসা যায় না আইসিবি কি কিনলো আইসিবি কি সেল করলো। আইসিবি সম্পর্কে আমার যেটা ধারণা, আমরা 30-40 বছর আইসিবির সাথে কাজ করেছি। আইসিবির মূল কাজ হবে মার্কেটকে স্টেবিলাইজ করা। হ্যাঁ, আইসিবি কে ডিভিডেন্ড দিতে হয়, আইসিবি শেয়ার আছে। আইসিবি কি করবে, যখন শেয়ারের দাম বাড়ে, যখন ডিমান্ড বাড়ে, তখন আইসিবি ছাড়বে, অবশ্যই ওটাকে স্টেবিলাইজ করবে। কিন্তু আইসিবি ওই গতবার যখন শেয়ারের দাম বেড়েছে, তখন আইসিবি এমডি সাহেব তাকে প্রশ্ন করেছিলাম, হিউজ শেয়ার সে সেল করেছে, এটা তার উচিত হয়নি। এই শেয়ার সেল করে তো বাজার ক্ষতিগ্রস্ত হয়। তখন আমি তাকে বলেছিলাম কি ব্যাপার করে, আমি কি করবো, সোনালী ব্যাংক, জনতা ব্যাংকের আমার ইন্টারেস্ট আমাকে পেমেন্ট করতে হচ্ছে, আমার উপায় ছিল না। এই জন্য আমি এক এক সময় দেখছি কারণ আছে, তাই না? কিছু কারণ আছে, বাট এটা হলো বিগত দিনে আইসিবির কর্মকর্তা কর্মচারীরা গত 10টি বছর এই ধরনের একটা অরাজকতার সৃষ্টি করে এখানে গেছেন। বললাম তো, নন লিস্টেড কোম্পানিতে যেখানে আইসিবি, জি নিতে হবে আমাকে, এখানে আইসিবির কাজ না। আমি শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠান শেষ করব, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। যাওয়ার আগে একটু আমার 2 মিনিট কথা আছে লাস্টে। স্যারের যেহেতু আরেকটা টেলিভিশনে প্রোগ্রাম আছে, আমি স্যারকে একটু আগে ছেড়ে দিব, সেই কারণে স্যারকে আরেকটি প্রশ্ন আমি করি। আপনারা দুইজন থাকবেন আরেকটু, দর্শকরাও আমাদের সাথে আছে, তাদের কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে চাই। তো স্যারকে আমরা বিদায় দিব, তার আগে স্যারের কাছে আরো 2-1টি প্রশ্ন বাজার নিয়ে করতে চাই। সেটা হচ্ছে যে এখন এই যে একজন দর্শক প্রশ্ন করেছেন যে আইসিবির সাবেক কর্মকর্তাদের শাস্তি চাই, আমরা ভবিষ্যতে কি এই জাতীয় অভিযোগ থেকে রেহাই পেতে পারি কিনা, বা ভবিষ্যৎ যখন আবার কয়েক বছর পরে কি আবার এই ধরনের শাস্তির দাবি কেউ করবে কিনা? এই যে শাহিন মোল্লা উনি একটি কথা বলেছেন, আমাদের বিনিয়োগকারী ভাই বোনদের জন্যই আমাদের মার্কেট। এখন আমাদের মার্কেটে যদি মেসেজ যায় বিনিয়োগকারীদের কাছে যে আইসিবির কর্মকর্তাদের শাস্তি হওয়া উচিত, এটি কি আইসিবির জন্য লজ্জাজনক নয়? আপনার কাছে স্যার আমি একটু এই প্রশ্নটি করতে চাই। আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে যে কোনো প্রতিষ্ঠানে, শুধু আইসিবি কেন, বাংলাদেশের গভর্নমেন্টের বা বেসরকারি প্রতিষ্ঠান যদি হয়, যে কোনো প্রতিষ্ঠানের যদি কেউ নিয়ম ভঙ্গ করে এবং প্রতিষ্ঠানের স্বার্থের বাইরে যদি ব্যক্তির স্বার্থে কোনো কিছু করে, তাদের শাস্তি হওয়া উচিত। আইসিবি হবে না কেন, সবাই হওয়া উচিত। এটা তো আর কোনো অন্য উত্তর দেওয়ার কোনো উপায় নাই। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী আবার কোনো প্রোগ্রামে আপনার সাথে দেখা হবে, কথা হবে। আপনি বিদায় নিয়ে নিতে পারেন দর্শকদের সাথে, আমরা এরপরে দর্শকের প্রশ্নের উত্তরগুলো দিব, আপনি বিদায় নিতে পারেন প্লিজ। আমি দুঃখিত দর্শকদের কাছে যে আমাকে একটু চলে যেতে হচ্ছে, অন্য একটা বিষয় আছে। অবশ্যই আবার দেখা হবে, এবং ভালো লাগছে যে আমি এরকম একটা ফোরামে আসছি। হ্যাঁ, তো আরো প্রশ্ন থাকলে পরে বাড়িয়ে করবো, এবং আমার যারা অন্য 2জন সহকর্মী আছেন তাদেরকে সালাম জানিয়ে আমি আপাতত শেষ করছি আর কি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ফয়সাল, আমি একটা ছোট্ট কথা বলবো, আমাকে যে 2 মিনিট সুযোগ দেওয়া হয়। আমি যে জিনিসটা এখন ক্লিয়ার করতে চাই, অত্যন্ত ক্লিন করতে চাই সবার জন্য। সরকার, মনে রাখবেন, যে কোনো দেশের যে কোনো সরকার তার পলিসি ঘোষণা করে, বাজেটে করে, পার্লামেন্টে করে। সে সরকারের কাজ হলো পুঁজিবাজারকে, বর্তমান সরকার বহু আগে থেকে চেষ্টা করেছে, মাননীয় প্রধানমন্ত্রী পুঁজিবাজারকে ফোকাস করার জন্য, পুঁজিবাজারের মাধ্যমে লং টার্ম লোন নেওয়ার জন্য 10 বছর আগেও করেছে, যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, যখন মার্কেটে বাবেল ছিল। কিন্তু তখন কেউ এই কাজটুকু ওনাকে সহযোগিতা করেন না। তো আমার কথা হলো, সরকারের কাজ হলো পলিসি করা, পলিসি, যে এই পলিসির মাধ্যমে আমি এই পলিসি দিলাম, এই পলিসির কারণে আমি পুঁজিবাজারকে উজ্জীবিত করতে চাই, আমি ক্যাপিটাল মার্কেট থেকে লং টার্ম বিনিয়োগ নিতে চাই, আমি এসএমইতে বিনিয়োগ নিতে চাই, এবং সরকারের বড় বড় প্রতিষ্ঠান যখন ইয়েতে আসবে,
পাবলিকে আসবে তখন এখান থেকে আমি টাকা সংগ্রহ করি, যেটা ভারত করেছে, সব দেশ করেছে, আপনি ভালো করে জানেন। এটা হলো সরকারের পলিসি। কিন্তু শেখ হাসিনার সরকার কি আপনাকে কোনোদিন বলেছে যে আপনি শেয়ার কিনেন, আপনি শেয়ার বেচেন? আর মাননীয় অর্থমন্ত্রী কি আপনাকে বলেছেন কোন বিনিয়োগকারীকে, ভাই শেয়ার মার্কেট খুব ভালো, আপনি শেয়ারে বিনিয়োগ করেন? কোনোদিন বলেননি। তাহলে 1996-এ যখন মার্কেট ক্রাশ করলো, 2010-এ যখন মার্কেট ক্রাশ করলো, এটা দায় দায়িত্ব কে নিবে? তো আওয়ামী লীগ তো বলেনি, আওয়ামী লীগ তো বলেনি, শেখ হাসিনা তো বলেনি ভাই আপনি এখানে আসেন জমি জমা বিক্রি করে স্বর্ণ বন্ধক দিয়ে, আমি না বলছি, আপনি এখানে বিনিয়োগ করেন। অলমোস্ট অল প্রাইস, শেয়ার প্রাইস কি জানি কয় একেবারে ইয়েতে চলে গেছে। ডোন্ট পুট ইউর হার্ড অন মানি। এবং মাননীয় অর্থমন্ত্রী মোহিত সাহেব তখন বলেছেন এটা চাঙ্গা, কেউ বলেন এটা ফটকা বাজার, কেউ বলেন দোষ হয় কার? আওয়ামী লীগের। সবকিছু হইলে আওয়ামী লীগের দোষ। কেন আওয়ামী লীগের দোষ হবে? মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে শেয়ার কেনার জন্য বলেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে শেয়ার বেচার জন্য বলেন নাই, মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাকে কোনো কিছু করতে বলেন নাই, অর্থমন্ত্রী বলেন নাই। উনি পুঁজিবাজারকে এস্টাবলিশ করতে চান, পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতি বিকশিত করতে চান। হ্যাঁ, এখন এটার দায়িত্ব হইলো কার? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কোনো ব্যর্থতা পুঁজিবাজারকে ক্ষতিগ্রস্ত করবে। বিগত দিনও করেছে, আগেও করেছে, এখনো যদি করে সেটার দায়িত্ব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিতে হবে। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নেবেন না, এটা একবার ক্লিয়ার। বাস এটা বলার জন্য বলবেন। অসংখ্য ধন্যবাদ। আমি একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বাজার এখন অন্য উচ্চতায় চলে এসেছে, আমাদের বাজার এখন স্থিতিশীল হয়েছে, এখানে আস্থা ফিরে এসেছে এবং আমাদের বাজার এখন একটি লেনদেনে 2000 কোটি টাকা পার করেছে এবং এটি দেখা যাচ্ছে যে স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। এবং এটি আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের শিবলি রুবায়েত স্যার বলেছেন 5000 কোটি টাকা করতে চান ডে ট্রেডিং। এটি কিন্তু একটি মেসেজ এবং আমাদের বাজারের জন্য এটি একটি অসম্ভব একটি ভালো পদক্ষেপ। আপনি বলে যাচ্ছেন, আমি ছোট্ট একটা আপনাকে বলি, আমি বিশেষ করে যারা ট্রেড করেন, আমি ক্ষুদ্র বিনিয়োগকারী বলছি, আমার কথা বলি না, যারা 50 কোটি 100 কোটি বড় বড়, কিন্তু বড় বড় প্রতিষ্ঠান এসে গেছে, আপনার তো খবর জানেন না। 5 কোটি 10 কোটি 50 কোটি 100 কোটি 150 কোটি 200 কোটি, ওনাদের কিন্তু গায়ে লাগবে না, কারণ ওনাদের রিচার্জ স্ট্রিম আছে। একটা মার্চেন্ট ব্যাংকের গায়ে লাগবে না, তার রিচার্জ স্ট্রিম আছে, সেটা হোল্ড করতে পারে। আমার সবচেয়ে কনসার্ন হলো ক্ষুদ্র বিনিয়োগকারী। আমি বারবার বলছি, যদি আপনার 20 লক্ষ টাকা থাকে, আল্লাহর ওয়াস্তে 10 লক্ষ টাকা এখানে দেন। এটা ইকুইটি মার্কেট, ইকুইটি মার্কেট অলওয়েজ এ রিস্ক ইন দ্য ওয়ার্ল্ড। আর আপনি 10 কোটি টাকা 10 লাখ টাকা আপনি সঞ্চয়পত্রে রাখেন, অন্য জায়গায় রাখেন ফিক্সডে। আর আপনি এখানে যখন বিনিয়োগ করবেন, যেহেতু আপনি টাকাটা ধরে রাখতে পারেন না, আমরা টাকা ধরে রাখতে পারি, আমরা শেয়ার ধরে রাখার ক্যাপাসিটি আছে। কিন্তু আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা এই বাজারে অত্যন্ত সতর্কতার সাথে বিনিয়োগ করার জন্য আমি বিনীত অনুরোধ করবো। প্লিজ প্লিজ অত্যন্ত সতর্কতার সাথে আপনারা বিনিয়োগ করবেন। ইমোশন দ্বারা পরিচালিত হবেন না, টেম্পটেড হবেন না, কারো কথায় শেয়ার বেচা কিনা করবেন না। আপনি নিজে বিচার বিশ্লেষণ করে আপনি শেয়ারটা বিনিয়োগ করবেন। পৃথিবীর সব দেশে 80% হলেও আপনার ইনস্টিটিউশন, মার্চেন্ট ব্যাংক থেকে আরম্ভ করে যারা পোর্টফোলিও ম্যানেজ করে, মিউচুয়াল ফান্ড, আমার এখানে 80% হলো ক্ষুদ্র বিনিয়োগকারী। প্লিজ আমি ওনাদের কাছে হাত জোর করে বলছি যে ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা, আপনারা সর্বোচ্চ টাকা আইনা সর্বোচ্চ ব্যয় করে বিনিয়োগ এখানে করবেন না। অর্ধেক করবেন আর অর্ধেক অত্যন্ত বুঝে সুঝে করবেন, ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। এটা হলো আমার ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভাই প্রতি আমার বিনীত অনুরোধ। এটা হলো আমার কথা। অনেক ধন্যবাদ। আমি কায়সার আহমেদ ভাইয়ের কাছে যেতে চাই, যদি একটু বলেন যে বিএসইসির কাছে আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আপনার প্রত্যাশা কি আসলে, বা বর্তমানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সামগ্রিক বাজারের উন্নয়নে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, আপনি পার্সোনালি আপনার প্রতিষ্ঠানের জায়গা থেকে যদি বলি যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আপনার প্রত্যাশা কি, আপনি কি বলবেন? জি না, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তো আমরা অনেক রাইট পয়েন্টগুলো যেগুলো শুনে থেকে আলোচনা হয়েছে, যেটা আমরা সবসময় মনে করি যে বেসিকের যে বড় কাজ সেটা হচ্ছে যে আপনার আস্থা অর্জন করা, রেগুলেশনস অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেগুলোকে এনশিওর করা, গভর্নেন্সগুলো এনশিওর করার জন্য যে ধরনের পলিসি ফ্রেমওয়ার্ক এবং মনিটর করার দরকার সেগুলো করা। এবং আমরা লাস্ট 1 বছর ধরে কিন্তু এই কমিশনের সেই জায়গাটাতে একটা বলিষ্ঠ পদক্ষেপ দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু মানুষের আস্থা ফিরেছে। আমরা এখন 2500, 2600, 2700 কোটি টাকা ট্রেডও দেখতে পাচ্ছি। ক্রমাগত শেয়ারের দাম বাড়ানো আসলে বিসিকের কাজ না, সূচকটা ইন্ডেক্স খালি বাড়াইতে থাকাটাই বিসিকের কাজ না। আমার কাছে এখন যে বিষয়টা মনে হয় যে এই ট্রেডের ভিড়ের জন্য আমরা
গভর্নেন্সের জায়গাটা উপেক্ষিত না হয়, যে মনিটরিং টুলসগুলো এই মুহূর্তে বেসিক করছে সেটাকে আরো স্ট্রং এবং জোরদার করা উচিত, কন্টিনিউ করা উচিত। এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা সাম্প্রতিক সময়ে বেশ কিছু পদক্ষেপ নিতে দেখেছি, কিছু কিছু পরিচালনা পর্ষদকে রিকনস্ট্রাক্ট করেছেন। আমার মনে হয় এই কাজগুলো করার জন্য যে কোঅর্ডিনেশন দরকার উইথ দ্য সেন্ট্রাল ব্যাংক এবং অন্য যে রেগুলেটরি অথরিটি, সেই জায়গাতে একটা যদি সুনির্দিষ্ট প্রসেস পলিসি থাকে যে কিভাবে এগুলোকে রিকনস্ট্রাকশন করতে হবে, তাহলে আমরা যে দীর্ঘদিন ধরে যে সমস্যাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছি তারা একটা এক্সিট পাবে। আদারওয়াইজ এখানে কিন্তু সাধারণ ডিপোজিটররা আটকে আছেন, বিনিয়োগকারীরা আটকে আছেন এবং এটার কোনো সহসা সুরাহার কোনো পথ আমরা দেখতে পাচ্ছি না। এবং এর আগে যে প্রথম দিকে যে দু একটা আর্থিক প্রতিষ্ঠানকে আমরা দেখছি যে অবসায়নের জন্য বা বন্ধ করার জন্য, রিকনস্ট্রাকশন করার জন্য যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, সেখানে কিন্তু একটু আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে আমরা পড়ে গেছি। হাইকোর্ট, বাংলাদেশ ব্যাংক এবং বিসিক মিলিয়ে আমরা কিন্তু এমন একটা জায়গায় এসেছি যেখানে সহসা কোনো সমাধান আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা সাম্প্রতিক সময়ে বরঞ্চ দেখেছি যে কোর্টের বাইরে যে একটা ইনিশিয়েটিভ বিসিক নিয়েছে। আমার কাছে মনে হয় যে কর্পোরেট গভর্নেন্সটাকে এনশিওর করে বাকি পলিসি প্রসিজার সেট করে এখান থেকে বের হওয়ার জন্য যদি সেন্ট্রাল ব্যাংকের কোঅর্ডিনেশনে একটা সময় বেঁধে দিয়ে কাজগুলো করা যায়, তাহলে মানুষের কিন্তু ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উপর অনেক আস্থা আসবে। এবং ডিভিডেন্ড পলিসি সহ অন্যান্য বিষয় যেগুলো নিয়ে আসা হয়েছে, আমার কাছে মনে হয় যে সেগুলো যদি কন্টিনিউ করে মনিটরিংটার ব্যবস্থা করা যায় এবং রিপোর্টিংটা, যে রিপোর্টিংগুলো আমরা করছি সেটা আরো কত স্বচ্ছতার ভিত্তিতে করা যায়, বেশি ডিসক্লোজার দেওয়া যায়, রেগুলার আর্নিং ডিসক্লোজার গুলো দেওয়া যায়, যাতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীগুলো সত্যিকারের অর্থে বুঝতে পারে যে কি ধরনের ইনিশিয়েটিভ প্রতিষ্ঠানগুলো নিচ্ছে এবং সেটাতে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে। সেই জায়গাগুলো শুধুমাত্র নিউজে দেখে, পত্রিকায় দেখে আমরা যে ডিসিশন নিচ্ছি, মনে করছি এই প্রতিষ্ঠান শেয়ারের দাম বেড়ে যাবে বা রেভিনিউ বাড়বে, আসলে কতটুকু রেভিনিউ বাড়বে, আসলে কতটুকু উপকৃত হবে, সেটার জন্য কোম্পানিগুলোকে যদি দায়ী দায়িত্বের মধ্যে নিয়ে আসতে পারি আমরা, যে তারা একটা ডিসক্লোজার দিবে, তারা একটা ডিসক্লোজার সেশন করবে এবং তাদেরকে বাধ্য করা হবে এবং সেটাকে মনিটর করা হবে যে টাইম টু টাইম সেগুলো আসলে হলো কিনা, এবং না হলে সেগুলোর কি ধরনের অ্যাকশন নেওয়া যায়, এইটা বেসিক যদি আরো কন্টিনিউ করে স্ট্রংলি, আমার মনে হয় বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়বে এবং মানুষের যে আস্থার জায়গাটা, সে আস্থার জায়গাটা ফিরে পাবে। আর ফিরে পাইলেই কিন্তু এই মার্কেটটা 5,000 কোটি টাকা যাওয়া কোনো ব্যাপারই না। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি একটু শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব রকিবুর রহমান, আপনার কাছ থেকে সামগ্রিক বাজার নিয়ে আপনার প্রত্যাশা, আশা এবং আকাঙ্ক্ষা সবগুলার একটা সমন্বিত বক্তব্য শুনতে চাই। আমরা বর্তমানে অনন্য উচ্চতায় চলে এসেছি, আমাদের বাজার নিয়ে আমরা আশ্বস্ত হতে পেরেছি। অনেকদিন পরে বাজার একটা স্বাভাবিক ধারায় ফিরে এসেছে, আমরা চাই এটা বজায় থাকুক। সাধারণ বিনিয়োগকারীদের প্রাণ এসেছে বাজারে, আমি বলবো, এবং শুধু সাধারণ বিনিয়োগকারীদের না, এই বাজার সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকে প্রাণ ফিরে পেয়েছে। এই উচ্ছ্বাস, এই আনন্দ আমাদের অব্যাহত থাকুক, এটাই আমাদের চাওয়া। ফয়সাল ভাই, এর আগে বছরখানিক আগে ভুলে যান না, 2500 কোটি 2600 কোটি হয়েছে না? আমি কি লিখেছিলাম? আমি লিখেছিলাম গতিশীলতার পথে পুঁজিবাজার, সতর্কতার সাথে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হবে, সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে, গতিশীলতার পথে পুঁজিবাজার। আমি আজও সে কথা বলছি, গতিশীলতার পথে পুঁজিবাজার। আপনি এটাকে আর আটকাতে পারবেন না, এটাকে আটকাতে পারবেন। বড় বড় বিনিয়োগকারী আসছে তো, আপনি কেমন আটকাবে না? এখানে বড় বড় এই যে আজকে বিডি ফাইন্যান্স, এই যে বড় বড়, আমি তো আপনাকে বললাম বড় বড় বিনিয়োগকারী সব। তা আমার কাকে সতর্ক থাকতে হবে? আমার অল্প টাকা নিয়ে যারা আসছেন ওনাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ আমি মনে করি বর্তমান কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আমাদের লরস কামালের নেতৃত্বে পুঁজিবাজারে যে স্বপ্ন, পুঁজিবাজারকে নিয়ে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এই ইকুইটি মার্কেটের বাইরে সুকুক থেকে আরম্ভ করে বন্ড মার্কেট স্ট্রং হবে, মিউচুয়াল ফান্ড আরো ভালো হবে, অল্টারনেট মার্কেট হবে, ইকুইটি মার্কেট হবে। আবার দেখবেন এসএমই বোর্ড খুব স্ট্রং হয়ে যাচ্ছে, আমাদের ডিএসসি সাপোর্ট অনেক বেড়ে যাবে। আপনি জানেন অ্যাপস এর মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী এখন মোবাইলে আপনার করে ট্রেড করে। আচ্ছা, আপনি আমার বলেন। একটি অভিযোগ যে এখনো এটা আপডেট হচ্ছে না। আমি আপনাদেরকে এসিওর করলাম 22 সেপ্টেম্বর, 22 জুলাই 3 লক্ষ। আমি একটা কথা বলি ভাই, শুনেন, টাকা সবার হাতে আছে, করোনা হোক যাই হোক, সবচেয়ে জমজমাট থাকবে পুঁজিবাজার। অনেক কিছু বন্ধ হয়ে যেতে পারে, অনেক কিছু, কিন্তু পুঁজিবাজার তো হলো টেলিফোনে পুঁজিবাজার চলতে থাকবে। অতএব পুঁজিবাজার আগাইতেই থাকবে, পুঁজিবাজার ভালো হইতে থাকবে,
সতর্কতার সাথে বিনিয়োগ করুন। পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন। শর্ট টার্মে বিনিয়োগ করার সময় একটু খেয়াল করবেন আপনি কোথায় বিনিয়োগ করছেন। আপনি অন্তত একটু একটু অ্যানালাইসিস করে বিনিয়োগটা করবেন। ইনশাল্লাহ পুঁজিবাজার পিছনের দিকে যাবে না। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের স্ট্রং মনিটরিং এর কারণে, তার স্ট্রং সার্ভিলেন্সের কারণে, সততা স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠার কারণে, কর্পোরেট গুড গভর্নেন্সের কারণে, লিস্টেড কোম্পানিতে স্ট্রং ডাইরেক্টর দেওয়ার কারণে, কোম্পানিগুলি রিফর্মসের কারণে, ব্যাংকের বিষয়টি নিয়ে বারবার অনেক দর্শক আসলে প্রশ্ন করছেন। তো ব্যাংক সেক্টর নিয়ে আমরা আসলে সেক্টর ওয়াইজ করতে চাচ্ছিলাম না। আমি আমি 1 মিনিটে উত্তর দিয়ে দিচ্ছি। আমি আপনাকে বলেছি, হেলাল সাহেব বলে গেছে, আমার ভাই তো জানেই, ওনারা তো সিও। যখন 2009-তে ওনারা করছে কি, ওই যে বেসেল 3 পূরণ করতে গিয়া ওই যে পেড অফ ক্যাপিটাল বাড়া, এখনো জানেন 11টা ব্যাংকের পেড অফ ক্যাপিটাল নাই, বাড়াইতে হবে, জানেন তো? এই জন্য ডিভিডেন্ড দেওয়া বন্ধ। দেখছেন কান্ডরা? অথচ আমরা কি বাংলাদেশ এই অবস্থায় আছে? আমরা বেসেল 2 করার জন্য আমরা কি ওয়ার্ল্ড ব্যাংক কি জানি কয় ইয়ে কথা শুনো? বাংলাদেশ অর্থমন্ত্রী বলছে এই এখন আমাদের ওই ক্ষমতা সক্ষমতা অর্জন করেছে। আপনি বললেন কি আমি পেড অফ ক্যাপিটাল বাড়াবো? কেন? আপনার কথা কি আমি পেড অফ ক্যাপিটাল বাড়াবো? আমার ওই কি আপনার থেকে আমি লোন নিয়ে খাই? আচ্ছা শুনেন, তারা তখন ওই শেয়ারটা 10 টাকাটা বাড়াইতে ওদের শেয়ার তো একেবারে জিরো দাম, -0। তারা 190 টাকায় শেয়ারটা বেঁচে লাইছে, 160 টাকা বেচছে। আজকে শেয়ারটা দাম ভাই 10 টাকা, 12 টাকা, 15 টাকা। ভাই কেউ কিনে না, ওনারা বাইব্যাক করে না, ওনাদের হৃদয় নাই। এই লক্ষ লক্ষ বিনিয়োগকারীকে খাওয়াই দিছে, আমারও খাওয়াই দিছে। তো এটা বলতেছি যে ওনাদের হৃদয় নেই। এখন কি করতে হবে? ইয়েস, ব্যাংকের এবং নন ব্যাংকিং ফাইন্যান্স 37% অফ দ্য ক্যাপিটাল মার্কেট। আপনি ব্যাংকের শেয়ার যদি ভালো না করতে পারেন, তাহলে এটার রিফ্লেকশন জিডিপিতে আসবে না, এটার রিফ্লেকশন আমাদের ইয়েতে আসবে না, পুঁজিবাজারে আসবে না। অতএব আপনার ব্যাংকের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর, স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিতে হবে। এবং যারা যেন তেন প্রকারের ব্যাংক চালায় তাদেরকে সরাই দিতে হবে। কোনো ব্যাপার না, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সবই পারে। আপনি যেন তেন প্রকারের ব্যাংক চালাবেন, যখন মনে করেন তখন লোন দিয়ে দিবেন, কোনো নিয়ম কানুন মানবেন না, কোনো কিছু করবেন না। আচ্ছা ব্যাংকের খবর জানেন? একটা খবর শুনেন আমার কাছ থেকে। আমরা নিয়ম হলো, আমরা যখন বোর্ড মিটিং করে তো মিনিটস রেখি না, মিনিটস এই যে মিনিটস, এটা রেকর্ড সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে চলে যায়, আর আমরা রেকর্ডিংও হয়। আচ্ছা রেকর্ডিং ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলা যায়, এই যে আমাদের এমডি সাহেব আছে, রেকর্ডিং চেঞ্জ করে ফেলে যায়, রকিবরন কি কইছে, কিন্তু মিনিটসটা ইয়ে থাকে, ডকুমেন্ট, এটা চেঞ্জ করা যায় না। জানেন অনেক ব্যাংক মিনিটস লেখে না, আমাদের তো ইয়ে আছে, রেকর্ডিং আছে। এর কারণটা কি বুঝছেন তো? আমি লোন একটা দিছি, 3 জনে মিলা, বাস লোন গেছে গায়েব হইয়া। এখন এটা কে দিছে? এটা রেকর্ডিং চেঞ্জ করে ফেলছে, আর ওই মিনিটস নাই। অতএব বিনীত অনুরোধ করবো, এই ধরনের অরাজকতা থেকে, ব্যাংক হলো ডিপোজিটার মানি আপনি ইচ্ছা করলে লুট করার আপনার ক্ষমতা নাই। ব্যাংক যারা লুট করেছে, ব্যাংকের টাকা যারা মেরে দিয়েছে, ব্যাংকের যারা 2 নম্বরই করেছে, এক এমডির সাথে, এক বোর্ড আরেক বোর্ডের সাথে, অর্থমন্ত্রী গত পার্লামেন্টে বলেছেন, তাদেরকে দেউলিয়া আইনে আনিয়ে, বারবার বলছি, আমি এটা লিখেছি, দেউলিয়া আইনে আনিয়ে তাদেরকে দেউলিয়া আইনে ফেলতে হবে এবং তাদেরকে সমাজচ্যুত করতে হবে। না হলে এই দেশের মানুষ যারা ট্যাক্স দেয়, যারা কষ্ট করে, তাদের অনেক কষ্ট। আপনি কিছু লোককে এই সুবিধা কেন দেবেন? কেন আজকে আপনার লোকজন বাইরে আপনার টাকা পাচার করছেন? কেন আজকে কানাডা, আপনি তো দেখতেছেন, এখন তো সবাই দেখেন ফেসবুকে, এই টাকাটা কিভাবে যায় ভাই? বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছে ন, টাকা 1 পয়সা বাংলাদেশ থেকে যাওয়ার উপায় নেই, একমাত্র চিকিৎসা ছাড়া আর হলো পড়ালেখা ছাড়া, 1টি পয়সা যাওয়ার কোনো সুযোগ নাই। এই টাকাগুলি কেমনে গেল ভাই? কেমনে গেল মেম্বার পার্লামেন্ট? কেমনে গেল আপনার বড় বড় লোকেরা? কেমনে গেল? ওনারা এত টাকা ওখানে নিলেন কেমনে ভাই? ওনারা এত বড় প্রতিষ্ঠান গড়ে তুললেন, এত বড় বড় বাড়ি কিনলেন কেমনে ভাই? এটা কি বিচার হবে না? বিচার করতে হবে, একদিন হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী কারো দায়িত্ব নেবেন না, কারো লাইবিলিটিস ওনারা নেবেন না। আলটিমেটলি এটা জবাব দিতে হবে ইনশাল্লাহ, জাতি সেটা বিশ্বাস করে ইনশাল্লাহ। এবং পুঁজিবাজার ভালো হবে, পুঁজিবাজার রাইট ট্র্যাকে আছে ইনশাল্লাহ, রাইট ট্র্যাক ইনশাল্লাহ। বর্তমান কমিশনার রাইট ট্র্যাকে আছে, বললাম তো, ওনার নেতৃত্ব বললাম তো, বর্তমান কমিশনের নেতৃত্বে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। কিছু জায়গা উনি অ্যাড্রেস করবেন, আপনি দেখবেন করবেন, উনি সিরিয়াসলি করবেন। কারণ আমাদের সেই প্রত্যাশা অবশ্যই আছে এবং উনি করবেন, আমরা এটা নিশ্চিতভাবেই বলতে পারি। এই পর্যায়ে কায়সার আহমেদ ভাইয়ের কাছে আবার একটু যেতে চাই, আপনার সর্বশেষ বক্তব্য নিব আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানি যে বিডি ফিন্যান্সের আরো 2টি অঙ্গ প্রতিষ্ঠান আছে বাজারে, একটি হচ্ছে মার্চেন্ট ব্যাংক এবং আরেকটি হচ্ছে ব্রোকারেজ হাউস। সামগ্রিকভাবে এই 2টি প্রতিষ্ঠান কিভাবে বাজারে ভূমিকা রাখছে সেটি যদি একটু বলেন, এবং সর্বশেষ বিনিয়োগকারীদের জন্য আপনার বক্তব্য,
তারপরে আমরা আবার একটু রকিব ভাইয়ের একটা প্রশ্ন করে আমরা অনুষ্ঠানের শেষ করবো আর কি। জি, ধন্যবাদ ফয়সল ভাই। আমরা আমাদের যে দুইটা সাবসিডিয়ারি আছে টু ম্যানেজ আওয়ার ক্যাপিটাল মার্কেট অপারেশনস, আপনি জানেন একটা মার্চেন্ট ব্যাংক এবং একটা ব্রোকারেজ হাউস, আমরা সেগুলোকে কিন্তু রিকনস্ট্রাক্ট করেছি এবং সেটাতে আমরা বোর্ডে মার্কেটের যারা ভালো অ্যানালিস্ট যারা আছেন, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেও আমরা বোর্ডে নিয়ে এসেছি। সব মিলে আমরা একটা স্ট্র্যাটেজিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। যে বিষয়টা আসছিল যে আসলে একটা মার্চেন্ট ব্যাংক হিসেবে ফান্ড ম্যানেজ করার জন্য প্লাস নতুন ইস্যু ম্যানেজ করার জন্য অ্যাডভাইজারি সার্ভিসেসগুলো নিয়ে আসার জন্য যে কাজগুলো, সেগুলো কিন্তু আমরা আমাদের বিডি ফাইন্যান্সের যে মার্চেন্ট ব্যাংক সেটা দিয়ে শুরু করেছি। অন্যদিকে আমাদের বিডি সিকিউরিটিজের দিয়ে আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে অটোমেশনের যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন, যে মানুষ মোবাইলে যাতে ট্রেড করতে পারে, সেই মোবাইলে ট্রেড করার জন্য কিন্তু আমরা আমাদের ইতিমধ্যে কিছু কাজ শুরু করেছি এবং আমরা খুব শীঘ্রই মানুষকে রিয়েল টাইমে ট্রেড করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারটা দরকার সেটা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং সাধারণ মানুষকে আরো বেশি নিয়ে আসার জন্য মার্কেটে, যারা কেবলমাত্র মার্কেটে ঢুকতে চাচ্ছেন তারা কি ধরনের রিসার্চ পেতে পারেন, তথ্য পেতে পারেন, তাদেরকে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তাদেরকে সহজভাবে টেকনোলজির মাধ্যমে যাতে আমাদের এখানে নিয়ে আসা যায়, সেটাও আমরা শুরু করেছি। এবং আমরা সেটাকে ক্যাম্পেইন আকারে বিভিন্ন এই যে ট্যাক্স রিবেটের সময় কিভাবে ট্যাক্স রিবেট পেতে পারে, ক্যাপিটাল মার্কেটে ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা নিয়েও কিন্তু আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের কাজ শুরু করেছি। আর ট্রেডের ক্ষেত্রেও আমরা কিন্তু এখন উল্লেখযোগ্য একটা অবস্থানে এসেছি। আমরা প্রতিদিনই দেখছি যে বিডি ফাইন্যান্সের ট্রেডটা একটা লেভেলে বাড়ছে মার্কেটের সঙ্গে সঙ্গে, সেটাকেও আমরা ট্র্যাক বা মনিটরিং করছি। একটা প্রশ্ন আমরা বারে বারে দেখতে পাচ্ছি যে ফরেন ফান্ডটা কিভাবে মার্কেটে উপকৃত হবে বা এটা আমরা সবাই আসলে বুঝি দুইটা ভাবে। একটা হচ্ছে যে বিডি ফাইন্যান্স সরাসরি এখান থেকে কিছু উপকৃত হবে, আমরা এখান থেকে ফিজ আর্ন করবো, আমরা নিজেরা কিছু সিনিয়র লেন্ডিং নিয়ে এসএমই এবং অন্যান্য জায়গায় ইনভেস্টমেন্ট করছি, যেটা দিয়ে আমাদের ব্যালেন্স শিটটা ইমপ্রুভ করবে। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যে ফান্ডিংটা নিয়ে আসছি সেটার মাধ্যমে কিন্তু ওই কর্পোরেটগুলো, যেমন আপনার ক্যাপিটাল মার্কেটে যারা আছে তাদের প্রফিটেবিলিটি বাড়বে, তাদের শর্ট টার্ম লায়াবিলিটি থেকে বেরোতে পারবে এবং ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশে ইনভেস্টমেন্ট প্রচুর আসবে, যার মাধ্যমে পরবর্তীতে রেভিনিউ জেনারেশন হবে। তো সেই জায়গায় কিন্তু আমরা একটা রোল প্লে করছি, যে রোলের ক্ষেত্রে আমাদের এই ক্যাপিটাল মার্কেটের দুইটা উইংস কিন্তু কাজ করছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করছি, যে এসএমই সাইজের যে কোম্পানিগুলো আছে তাদেরকে শুধু আমরা লেন্ডিং দিচ্ছি না, তাদেরকে কিভাবে 2-3 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেটে আনা যায় থ্রু এসএমই বোর্ড, সেটা নিয়ে আমার এই মার্চেন্ট ব্যাংক কিন্তু কাজ শুরু করেছে। তো আমি এখন ইনিশিয়ালি লোন দিচ্ছি 2 কোটি 5 কোটি টাকা, তাদেরকে আবার আস্তে আস্তে তাদের কাগজপত্র ডকুমেন্টেশনটাকে ঠিক করে এনে কিভাবে তারা 3 বছরের মধ্যে ক্যাপিটাল মার্কেটে এসে ডেপ থেকে বেরোয় লং টার্ম ক্যাপিটালের একটা সোর্স করতে পারবে, আমার মার্চেন্ট ব্যাংক সেখানে কাজ করছে এবং 2-3 বছর পরে কিন্তু সে আবার আমার সিকিউরিটিজের কাস্টমার হয়ে যাচ্ছে। এই যে একটা কাস্টমার, একটা কোম্পানির, একটা এসএমইর যে এন্টায়ার সাইকেল, সেইটাকে যাতে আমরা একই সঙ্গে নিতে পারি, সেইটা নিয়ে আমরা এখন কাজ করছি। আমার মনে হয় যে এটা যদি আমরা অনেকগুলো কোম্পানিকে এভাবে আস্তে আস্তে করে এসএমই বোর্ডের মাধ্যমে ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করতে পারি, মার্কেটের ডেপটাও যেমন বাড়বে, আমাদেরও কিন্তু সেখানে একটা কোম্পানির, যেহেতু আমরা তাদের ক্রেডিট অ্যাসেসমেন্ট করছি, দীর্ঘদিন ধরে লোন দিচ্ছি এবং তাদেরকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে আসবো, আমরা কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে ওই শর্ট টার্ম শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটে আনার জন্য ডকুমেন্টেশন রেডি করে না, ক্রেডিট অ্যাসেসমেন্ট থেকে গ্রাজুয়েশনে আস্তে আস্তে তাদেরকে ক্যাপিটাল মার্কেটে আনা। তো এরকম একটা লাইফ সাইকেল নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমরা আশা করি এটার মাধ্যমে একটা মিনিংফুল কন্ট্রিবিউশন আমরা আমাদের এই ক্যাপিটাল মার্কেটে এবং ইকোনমিতে আনতে পারবো। ধন্যবাদ। বিনিয়োগকারীদের জন্য কিছু বলেন প্লিজ, বিনিয়োগকারী ভাই বোনদের জন্য। না, যেটা রকিব ভাই বললেন যে এখনই সময় আসলে ক্যাপিটাল মার্কেটে বুঝে শুনে বিনিয়োগ করার জন্য। আমাদের তো চোখ বন্ধ করে যে কোনো শেয়ার কেনার জন্য আসলে আমাদের ক্যাপিটাল মার্কেটে আসলে হবে না। আমার 100 টাকা থাকলে আমাকে এখানে ইনভেস্ট চিন্তা করতে হবে যে কত টাকা আমার ডে টু ডে এক্সপেন্সের জন্য লাগে, কত টাকা আমি আসলে ফিক্সড ডিপোজিটের জন্য রাখবো, আর কতটুকু টাকার স্ট্রেস বা রিস্ক আমি আসলে সহ্য করতে পারবো। ততটুকুন টাকারও আবার আমি ক্যাপিটাল মার্কেটে আসার মধ্যে আমাকে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, এর মধ্যে আমি কিছু শেয়ার কিনবো যেটা ডিভিডেন্ড খাবো বছর শেষে, যেগুলো ফান্ডামেন্টালি খুব স্ট্রং আবার অফকোর্স আমি রানিং যে আইটেমগুলো আছে সেটার সঙ্গে কিছু থাকতে চাই। এরকম একটা ব্যালেন্স নিয়ে যদি আমরা করি, তাহলে যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে আমি মনে করি যে তারা খুব বেশি সমস্যার মধ্যে পড়বে না, বরং এই সময়ে তাদের মার্কেটে ইন করার জন্য একটা উপযুক্ত সময়, যেখানে সরকার কাজ করছে, বাজেটটা সেইভাবে দেওয়া হয়েছে এবং আমাদের বেসিক সেইভাবে কিন্তু কাজ করছে। সুতরাং তাদের যদি আমরা নিয়ে আসতে পারে এইভাবে এবং তারা যদি একটু বুঝে ইনভেস্টমেন্ট করে, তাহলে তারা উপকৃত হবে এবং সামগ্রিকভাবে ক্যাপিটাল মার্কেট উপকৃত হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শেষ প্রশ্নে যেতে চাই রকিব ভাইয়ের কাছে, যদি একটু আমাদেরকে বলেন যে
বিনিয়োগে আসলে বর্তমানে তো বাজারে আমাদের বিনিয়োগকারীরা বিনিয়োগ করছেন, তারা আসলে কি সতর্কতা নিতে পারে? কারণ হচ্ছে যে ভালো বাজার মানেই কিন্তু লাভ পাবে কোনো বিনিয়োগকারী। বিনিয়োগ তো একটা কৌশল। বিনিয়োগ কিন্তু বিনিয়োগ করলেই যে আমার শুধু লাভ হবে এটা না, আমার তো সতর্কতার প্রয়োজন আছে যে আমি কোন শেয়ারে কিনবো। দেখেন এই যে বাজে বাজে শেয়ারে আমাদের বিনিয়োগকারীরা ইতিমধ্যে আটকে গেছে তাদের অর্থ, যেরকম ইউনাইটেড এয়ারের মতো অনেক বাজে শেয়ার আমাদের মার্কেটে আছে উদাহরণ। তারা অনেক দীর্ঘদিন যাবত তাদের বিনিয়োগ এটার ভিতরে আটকে গেছে। তো বিনিয়োগের ক্ষেত্রে আসলে কি সতর্কতা তারা নিতে পারেন এবং ভবিষ্যতের জন্য আপনার এই পরামর্শটা যদি দেন, এরপর আমরা বিদায়। আমি আসলে কায়সার আহমেদ কিন্তু সুন্দর করে বলেছি, আমার চেয়ে সুন্দর বলতে পেরেছি মাশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি চিন্তা করে দেখেন যে বিনিয়োগ কিন্তু একটা হলো ইনস্টিটিউশনাল বিনিয়োগ। আর কায়সার আহমেদ সাহেবরা যখন বিনিয়োগ করবেন, আপনি কি মনে করেন আপনি তাকে যে কোনো একটা শেয়ারে ঢুকাইতে পারবেন? পারবেন না। আপনি যদি আমাকে বিনিয়োগের কথা বলেন, আমাকে পারবেন না। যারা 100 কোটি টাকা নিয়ে আসে তাদেরকেও পারবেন না, ব্যাংকেরও পারবেন না, ওই আইডিএফসির মতো প্রতিষ্ঠানকেও পারবেন না। তো তাহলে কারা এখন আসলে স্বল্প টাকা নিয়ে যারা আসছে, কথাটা তাদের সম্পর্কে বলতে হবে। আমি ওনাদেরকে বারবার অনুরোধ করছি যে 50% শেয়ার, আপনি ইকুইটি মার্কেট ইজ অলওয়েজ রিস্ক। পৃথিবীর সব ইকুইটি মার্কেট ইজ এ রিস্ক মার্কেট, মনে রাখবেন ইকুইটি মার্কেট। অন্যগুলি তো আপনি বন্ড মার্কেট, আপনি বন্ড কিনে বেচা করলেন, আপনি সুকো কিনলেন, আপনি ওই মিউচুয়াল ফান্ডে করলেন, আপনি ওইখানে করলেন, এগুলি আবার একটা সাপোর্টিং থাকে। আচ্ছা আসেন, তো তাহলে বিনিয়োগকারী ভাই কি করবেন? আমি বিনিয়োগকারী ভাইকে বলবো এটা একটা গ্রোয়িং মার্কেট। কথা বুঝতে হবে, বাংলাদেশ মার্কেট ইজ গ্রোয়িং, উঠছে কিন্তু উঠছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অতএব এখানে কম বেশি সব শেয়ারের দাম কিন্তু বাড়বে। এখন আপনি কোথায় থাকবেন? আপনি কোথায় থাকবেন? আপনি কি ইমোশনালি লোন নিয়ে, প্রথম হলো লোন, আমি লোনকে ডিসকারেজ করি। একেবারে কনফার্ম প্রফিট না করতে পারলে আপনি লোনটা নেবেন না আল্লাহর রাস্তায়। আর আল্লাহর রাস্তায় লোনটা আপনি যদি 1 টাকা দেন, তাহলে অ্যাটলিস্ট হাইয়েস্ট আমি বলি যে 30 পয়সার বেশি নিয়েন না। এখন 80% এগুলি নিয়েন না, লাভ হবে না। নাম্বার 2, আপনি যখন বিনিয়োগটা করবেন, আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা, অন্যরা তো লোন নিতে পারবে, তাদের কোনো টেনশন নেই। কিন্তু আপনি কি করবেন? আপনার পুরো টাকাটা ইকুইটি মার্কেটে লোভ করে আসবেন না, কারো টাকা লোন নিয়ে আসবেন না, বিদেশে আপনার ভগ্নিপতি থেকে টাকা নিয়েন না, কাউকে বুঝে না ভাই পুঁজিবাজার সাঙ্গা, পুঁজিবাজার চাঙ্গা, ভাই টাকা দাও টাকা দাও, পয়সা মেকিং মেকিং বানি, এটা বলিয়েন না ভাই, এটা বলিয়েন, এটা ইতিহাস, এটা বলেন। আপনি অবশ্যই বিনিয়োগ করবেন। আপনি বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি কি 3 মাসের, না 15 দিন, না 2 মাস, না 1 মাস, না জাস্ট 1 টাকা 2 টাকা লাভে আছে? সব সুবিধা আছে, সব সুবিধা আছে। আপনি ব্রেনটা খাটাইয়া আপনি সুন্দর করে আপনি কাজটা করেন। আরেকটা জিনিস বিনিয়োগকারী ভাইকে বলবো, একটা শেয়ার আপনি 10 টাকায় ধরতে পারলেন না, 30 টাকায় ধরতে পারলেন না, এটা 50 টাকা ধরিয়েন না আল্লাহর রাস্তায়। আর শেয়ারের একটা কথা কিন্তু ফয়সল ভাই আজকে বলে দিলাম, সব বিনিয়োগকারী ভাইরা শুনে না, একে মনোযোগ দিয়ে শুনেন। আজকে ভারতের শেয়ার বাজার 2009-তে ছিল 8,400 ইন্ডেক্স, আজকে কত? 54,000, জানেননি? 54,000 ডেলি বাড়ছে, ডেলি বাড়ছে। এটার অন্য কারণ ভাই, এগুলি অন্য জিনিস। দেখেন কেন বাড়ে, কেন বাড়ে দেখেন। বাট আমার এখানে একটা শেয়ারের দাম বাড়লে কিন্তু দাম ধরে রাখতে পারে না, যে কোনো কারণে ওই দামটা আবার পড়ে যায়। অতএব আমার বিনিয়োগকারী ভাইকে বলবো, অতি লোভে আপনি কাজটা করিয়েন না। আপনি মনে করেন যে আপনি ট্রেড করবেন, হ্যাঁ ট্রেড করলে আপনার একটা থাকতে হবে যে কতটুকু 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 15 টাকা কততে আপনি বেরিয়ে আসবেন, এটা আপনি একটু চিন্তা ভাবনা করবেন। অত আরেকটা কথা বলবো, শেয়ারের দাম যখন বাড়তে থাকে, অত আপনি চিন্তা করছেন 30 টাকা শেয়ার তো ধরতে পারেন নাই, এই আমরা বলতে বলতে ডিসিশন নিতে নিতে এটা 45 টাকা হয়ে গেছে। আমার মনে হয় ভাই ওদের ঠিক হবে না। আরেকটা কথা বলবো ভাই, বিনিয়োগকারী ভাইরা, হয়তো একটা বেশি দামে শেয়ার কিনে ফেলছেন, আপনি এভারেজ করার ক্ষমতা নাই, শেয়ারটা পড়ে গেছে, তো আপনি তো কম, আপনি তো বসে থাকতে হবে। ওই শেয়ারটা ওই কিনছেন 50 টাকা দিয়া, পড়ে গেছে 30 টাকা, কোন দিন যাবে 50 টাকা, 50 টাকা লাভ হলে তারপর আপনি বেচবেন। এটা করতে করতে তো আমরা চিনবে, আমরা কিন্তু ভিতরে সাইড ব্যবসা করি পেলাম। এই জন্য বলছি, আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা, স্বল্প টাকা নিয়ে যারা আসেন, আমাকে ভুল বুঝবেন না, আমাকে আপনারা কোনোদিনও ভুল বুঝবেন না। সারা জীবন আমি আপনাদের সাথে ছিলাম, শুধু আপনাদেরকে আমি সতর্ক করি, আর কিছু, শুধু আপনাকে পছন্দ করি, ভালোবাসি বলে সতর্ক করি। এই জন্য আপনাদেরকে বলছি, বাজার ঊর্ধ্বগতি, বাজার কিন্তু স্টেবল, বাজার কিন্তু একেবারে বাংলাদেশের পুঁজি বাজার কিন্তু সরকারের কারণে, সরকারের পলিসিগত কারণে কিন্তু বাজার কিন্তু উঠবে, বাজার আরো উঠবে, ভালো ভালো শেয়ার আসবে,
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে দেখবেন আরো ভালো কাজ করছে আপনাদের জন্য। এই যে আপনাদের জন্য দেখেন, এই যে কোম্পানিগুলি ওটিসিতে চলে গেছে আবার আপনাদের জন্য নিয়ে আসছে। ওটিসিতে একটা বড় মেনু ফেব্রিক্স আপনার শেয়ার আছে না 50% তো হাজার হাজার আজকে আনছি বলে তো আপনি এটা কিছু বসে পাবেন, আর ওদেরটা তো ব্লক করে দিচ্ছি 5 বছরের জন্য আমরা ব্লক করে দিচ্ছি। তো এটা যদি একটু ভালো করে তা আপনি বেঁচে কিনা করতে পারবেন, তাহলে তো বেঁচে গেছেন। ওয়েলকাম করেন, ওয়েলকাম করেন, সবকিছুকে ওয়েলকাম করেন। আমরা আপনাদের জন্য কাজ করতেছি, আমরা নিজের জন্য কাজ করি না। আমরা তো করি, আমাদের ইনভেস্ট সবাই করে ভাই, যা নিজে গেছে তাই পাবে, কিন্তু মূল কাজটা আমি আপনাদের জন্য করি। আমাকে কোনোদিন ভুল বুঝবেন না। বাজার গতিশীলতার পথে পুঁজি বাজার, ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা বলছেন তারা যেন সতর্কতার সাথে বিনিয়োগ করেন। ইনশাল্লাহ বর্তমান কমিশন, সরকারের সদিচ্ছা, পুঁজিবাজার সবকিছু মিলাইয়া, এই যে আমাদের কায়সার আমির সাহেব আছে উনি নিজেও বলেছেন, সবকিছু মিলাইয়া পুঁজিবাজার আজকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আমি কোনোদিন হতাশ হই নাই। ফয়সাল, আমি জীবনে হতাশ হই নাই। আমাকে কোনোদিন হতাশা পাবেন না, দেখবেন আমি আমার লেখাগুলি পড়বেন তো বাইরে 2 বছর আগে আমার হতাশা, আমার মধ্যে কোনো হতাশা নাই। আমি সবসময় একটা আশাবাদী লোক, আমি সবসময় একটা আশাবাদী লোক। অতএব আমার বিনীত অনুরোধ, অনেক ভালো লাগলো আপনার অনুষ্ঠান। আমার বিনিয়োগকারী ভাইরা যদি এটা থেকে একটু উপকারিত হয় আমি খুশি হব। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমি মনে করি প্রফেসর শিবলি রুবাইতের নেতৃত্বাধীন সব কাজগুলি স্ট্রংলি করে যাবে। তাকে 1 বছর একটু অপেক্ষা করতে দেন, দেখবেন একবার স্টেট অফ দ্য আর্ট হয়ে গেছে সব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ। একটা কথা ফয়সাল বলেন যে জুলাইতে যে মনিটারি পলিসি ঘোষণা হবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবকে একটু অনুরোধ করেন পুঁজিবাজারকে শক্তিশালী করার জন্য বলেন প্লিজ। উনি মাঝে মাঝে অনেকগুলি করে, এটা ওনার উচিত না। যেমন উনি একবার ডিভিডেন্ড দিচ্ছে, উনি আমাদের ডিভিডেন্ড বন্ধ করে দিচ্ছে, এটা পারেন না উনি। আরেকবার বলছে ডিভিডেন্ড দেওয়া যেতে পারে। বর্তমান কমিশন এই ব্যাপারে খুবই সজাগ এবং ওনারা মুভ করছেন বাংলাদেশ ব্যাংকের সাথে, আমরাও মুভ করছি, ওনারা সিরিয়াসলি মুভ করছেন। সুপার রেগুলেটর বলেন। আশা করছি যে বাজারের উন্নয়নের জন্য বর্তমান কমিশন যেভাবে চেষ্টা করছে যতটা আন্তরিক আমরা ইতিমধ্যে দেখেছি এবং এর প্রতিফলন সামনেও আমরা দেখব। আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমাদের সকলেরই আস্থা তেনারা অর্জন করতে পেরেছেন ইতিমধ্যে, সে তার প্রতিফলনই বাজারে ঘটেছে এবং আমাদের বর্তমান যে বাজার এটা অব্যাহত থাকুক। আমাদের এই বাজার সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেরই সুদিন ফিরে আসবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে চাই। প্রিয় দর্শক, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখলেন বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত ছিলেন রকিবুর রহমান, তিনি ডিএসির সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান ডিরেক্টর, এবং আরো উপস্থিত ছিলেন আমাদের সাথে কায়সার হামিদ এমডি এবং সিইও বিডি ফিন্যান্স, এবং ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন, তিনি অর্থনীতি বিভাগের অধ্যাপক। তো সবাইকেই আজকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিজনেস আইয়ের পক্ষ থেকে আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন এবং বিনিয়োগকারী ভাই বোনরা আপনারা সবাই ভালো থাকবেন।